আচ্ছা, সো যেটা বলছিলাম যে কালারের সহজ টিপ হচ্ছে যে পিন্টারেস্টে অ্যাকাউন্ট আছে না সবার? পিন্টারেস্টে সবার অ্যাকাউন্ট থাকার কথা। হ্যাঁ, আর না হলে কিন্তু আইডিয়া পাবেন না। এখানে একবারে অনেক আইডিয়া পাওয়া যায়। লোগোটা কিন্তু হ্যাঁ বায়ার লোগো দিয়ে দিবে। সো ফার্স্টে যেটা বলছিলাম, এখন আপনার মাথায় আসলো যে আমি মেডিকেল ফ্লায়ার বানাবো, কালার কি হবে? সার্চ করেন এখানে মেডিকেল ফ্লায়ার, দেখেন কি কি আসে, কি কালার আসে, ম্যাক্সিমাম নীল আসে। এই দেখেন, কারণ মেডিকেল ফ্লায়ারে নীল আর সায়ান কালার আর হইতেছে আপনার এই যে টার্কোজ গ্রিন যেটাকে বলি আমরা। টার্কোজ গ্রিন কোনটা? এই যে এগুলা, এগুলো একটু যদিও ডিপ গ্রিন, টার্কোজ গ্রিন হইতেছে কই টার্কোজ গ্রিন, এই যে এগুলা, এই কালারগুলো সব থেকে বেশি ব্যবহার হয়। তো ফাইন, এখান থেকে আমি মেডিকেলের ফ্লায়ার বানাবো, নিয়ে নিলাম একটা, ধরেন আমি ওপেন করলাম ফোর্সে এইটা, এটাই বানাবো। এখানে কালার দেওয়া আসছে গ্রেডিয়েন্ট আকারে, দেখেন গ্রেডিয়েন্ট আকারে না, এই লিঙ্কটা একটু ওপেন করি দেখি এটা কই নিয়ে যায় আমাকে। টেমপ্লেট মনস্টার নিয়ে আসছে, ওকে ফাইন। টেমপ্লেট মনস্টারে আনছে, ভালো কথা। এখানে কালার দেখেন, এখান থেকে কালার পিক করেন। ফার্স্ট অফ অল এই কালারই ইউজ করবেন। দেখেন তো এখানে কালারগুলো কোথায় কোথায় ইউজ করছে, লেখার হেডিং এ, ঠিক আছে, লেখার হেডিং গুলাতে ইউজ করছে শুধুমাত্র। এই দেখেন আইকনে ইউজ করা হয়েছে। তা আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার হেডিং এ ইউজ করবেন এই কালারগুলা, আইকনে ইউজ করবেন এইভাবে, যদি আইকন সার্ভিসেস দেন এইভাবে ইউজ করবেন। বুঝতে পারছেন? ফন্টস ইউজ ফ্রি। এখন কথা হচ্ছে ভাই ফ্রি ফন্ট ইউজ করছে, ফন্ট কি ইউজ করব? প্রথমে কালারের প্রবলেম ছিল, কালারের প্রবলেম সলভ হলো যে আমি আইকন গুলার মধ্যে কালার দিব কিভাবে। এখানে দেখেন এইগুলা বোল্ড লেখা বা হেডিং গুলার মধ্যে কালার অ্যাকসেন্ট হিসেবে ইউজ করছে। এখানে একটা টাইটেল হেডিং হিসেবে দিছে, এটার মধ্যে কালার দিছে যেন ডিজাইনটা দেখতে আর একটু ভালো লাগে। ঠিক আছে, এখন এখান থেকে আর কি দেখার মতো আছে? ফন্টস। এখন দেখেন মেডিকেল ফ্লায়ারে নরমালি এখানে ফন্টটা কি দেখা যায় জুম করলে? এখানে দেখেন সেরিফ ফন্ট, কিন্তু দেখেন কোনা বার হয়ে আছে, বোঝা যায়? একটু কোনা বের হয়ে আছে সেরিফ ফন্ট এগুলা, দেখছেন? ফাইন। সেরিফ ফন্টের সাথে নিচের গুলা কি যায় বলেন তো? সেরিফ ফন্টের সাথে কোন ফন্ট মানাবে বলেন দেখি, বলেন তো সেরিফ ফন্টের সাথে কোন ফন্ট মানাবে? এটা চিনছেন? এই জায়গাটা চিনছেন আপনারা? এই ওয়েবসাইটটা পরিচিত? মনসেরাত, গুড। এখন এইখানে আসে আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম আমি, ফন্ট কম্বিনেশন। এখানে আসে আপনার সেরিফ ফন্ট এখানে ডিজাইনটাতে ব্যবহার করছে। ফাইন, আমিও সেরিফ ফন্ট ব্যবহার করবো, ভালো কথা। এখান থেকে ধরেন এই যে এই একটাই নিলাম, যে অ্যাব্রিল ডিসপ্লে বা অ্যাডেলে, এই টাইপের ফন্ট নিলাম, ঠিক আছে। এখন এর সাথে কম্বিনেশন বার করেন, প্যারাগ্রাফে কি ইউজ করছে দেখেন তো, এফএফ ড্যাগনি প্রো, একটাই কম্বিনেশন দেখাইছে। আর মজার বিষয় এটা দেখেন, এটা দেখতে নর্মাল যে সেরিফ ফন্ট গুলা অলমোস্ট সব কিন্তু সিমিলার। তার মানে আমি যদি এটাকে হেডিং ফন্ট হিসেবে ব্যবহার করি, সেরিফ এবং সানস সেরিফ অলমোস্ট সবগুলো ফন্ট দেখতে কাছাকাছি হয়। তো আমি এই সেরিফ ফন্টের সাথে আমার সানস সেরিফ কি কি যেতে পারে? আমি পপিন্স ইউজ করতে পারি, মনসেরাত ইউজ করতে পারি। মনসেরাত ইউজ করবেন না, সবাই ইউজ করে, ঠিক আছে, আপনি লাটো ইউজ করেন, লাটো ইউজ করবেন না, মেট্রোপলিস ইউজ করেন, মেট্রোপলিস ইউজ করবেন না, নেক্সা ইউজ করেন। এই ফন্টগুলোর নাম শুনেন না আপনারা? লাটো, রোবোটো, মেট্রোপলিস, নেক্সা, তারপরে আপনার উবুন্টু, রেলওয়ে, অসওয়ার্ড, এগুলো সব তো স্যান্সেরি ফন্ট। তাহলে কম্বিনেশন পাইয়ে গেলেন। এখন আরো একটা কথা ভাই, কোথায় কোন ফন্ট ইউজ করবো ডিজাইনের মধ্যে? এখানে দেখেন, এখানে শুধুমাত্র হেডিং গুলোতে সেরিফ ফন্ট ইউজ করছে, আপনিও করেন হেডিং গুলোতে সেরিফ ফন্ট, এবং ওর সাথে কম্বিনেশনে এই যে প্যারাগ্রাফে যাবে হচ্ছে সানসেরি ফন্ট দেন, এখানে সব ছোট লেখায় সানসেরি ফন্ট। তো আপনি কালার কম্বিনেশন ফন্ট দুইটাই তো পাইলেন মানুষের দেখে দেখে, আর দুইটাই যখন পেয়ে গেলেন এখন আপনি আপনার মতো করে বানান। এখানে ও নিচে হচ্ছে স্কোয়ার শেপ, আপনি ইয়া নিয়ে বানান, সেম ডিজাইনের কাছাকাছি করেন, আপনি ইয়া নিয়ে বানান, পলিগন শেপকে চুজ করেন। আমরা তো এইভাবেই আইডিয়া বার করি, বুঝতে পারছেন? হ্যাঁ, রেকর্ড অন করা আছে। এরিয়াল আব্দিকালের ফন্ট, ক্যানভা ফন্টে আপনাকে জাস্ট কম্বিনেশনের একটা আইডিয়া দিছে যে কোন ফন্টের সাথে কিরকম ফন্ট মানাবে বা মানাইতে পারে, এই সেখান থেকে আইডিয়া নিবেন, বুঝতে পারছেন?
হ্যাঁ, ফটোশপের সাথে পিসি স্লো কাজ করার রিলেশন আছে, তবে যখন ফটোশপ চালাবেন তখন। আর সি ড্রাইভ তো ফটোশপ দিলে ভারী হয়ে যায়, দ্যাটস ওয়াই একটু স্লো হয়ে যায়। যেমন এখানে দেখেন সেরিফ ফন্টটাকে হেডিং হিসেবে রাখছে, স্যান্স সেরিফটাকে আপনার, সরি উল্টা বলতেছি, এই জায়গায় অবশ্যই স্যান্স সেরিফটাকে হেডিং এ রাখছে এবং সেরিফটাকে আবার আপনার ইয়া হিসেবে রাখছে, কি বলে আপনার এটা, প্যারাগ্রাফ হিসেবে রাখছে। তো আপনি চাইলে এইরকমও করতে পারেন, বাট এটা কিন্তু খুবই সুইটেবল না। এখন আসলো কালার এবং ফন্ট, বুঝতে পারছেন কালার ফন্ট পাইলাম কই থেকে। এখন ভাই টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি আমি কি বলছি, ফন্ট সাইজ প্যারাগ্রাফের আপনার ইয়া ফ্লায়ারে, একটা ফ্লায়ার বানাবেন, ফন্ট সাইজ মিনিমাম কত হওয়া উচিত, মিনিমাম কত হবে একটা ফ্লায়ারে ফন্ট সাইজ? 8। ফাইন, 8 যদি হয়, আমার ফন্টের লাইন হাইট বা প্যারাগ্রাফের লাইন হাইট কত হবে বলুন তো? 12 লাইন হাইট। তো আপনি এখান থেকে আর কি কি পাইলেন, লাইন হাইট পেয়ে গেলেন, ফন্টের সাইজ পেয়ে গেলেন। আমার প্যারাগ্রাফ যদি 8 পয়েন্ট হয়, তো আমি হেডিংটাকে 10 পয়েন্ট বা 11 পয়েন্ট রাখতে পারি না? তাহলে হাইলাইটেড হবে, রাখা সম্ভব বলুন তো? প্যারাগ্রাফ যদি 8 হয়, আমি হেডিংটাকে 10 বা 11 রাখতে পারি না? তাহলে হেডিং তো প্যারাগ্রাফের চেয়ে একটু বড় হবে, সম্ভব? ওকে ফাইন। প্যারাগ্রাফের হেডিং যে ডিফাইন করবেন দুইটা আলাদা হওয়ার জন্য, তাহলে আমি প্যারাগ্রাফে লাইট ফন্ট এবং হেডিং এ বোল্ড ফন্ট ইউজ করতে পারি না? সম্ভব? সম্ভব। নেক্সট আসেন, এখানে একটা টাইপোগ্রাফি টেক্সট দেখতেছেন এখানটায়, এটা একটা সিম্পল একটা টেক্সট, তাই না? এখানে দেখেন সবগুলা কিন্তু লাইট ফন্ট ইউজ করা, মাঝখানে হেলদি ইনসাইট, এই দুইটাকে বোল্ড ফন্ট দিয়ে দিছে কেন? হেলদি ইনসাইট একটা ভালো এবং মানে ইম্পর্টেন্ট কিওয়ার্ড, যেন আপনার চোখে ভালো লাগে। তো এই জিনিসগুলো তো আপনি নিজে থেকে আইডিয়া করে পারবেন না, এগুলো তো আপনাকে ডিজাইন দেখতে হবে, ডিজাইন বুঝতে হবে। শুধু ও এটা এরকম করে করছে আমি কপি করলাম, এটা এখানে এই করে দেয়, এই আইকন দিছে এখানে, এইভাবে করলে কিন্তু আপনাদের নলেজ পারবে না। বুঝতে পারছেন? বুঝা গেছে? যদি পুরো চোখ বন্ধ করে কপি করেন কখনোই নলেজ বাড়বে না। আপনাদেরকে একটু চিন্তা করেন, দেখেন এখানে কি করছে। এখন দেখেন আমি যদি এইটাকেই দেখেন আইডিয়া নিয়ে ফরসাম ইলাস্ট্রেটর এখান থেকে আইডিয়া নিয়ে আমি একটা বানাই, দেখ কয় মিনিট লাগবে একটা ফ্লায়ার বানাইতে, এটাই আমার আইডিয়া। ইলাস্ট্রেটর অন করি, দাঁড়ান, ইলাস্ট্রেটর অন হয় না কেন? আমার পিসি দুর্বল হয়ে গেছে বিকজ অফ এতগুলা ট্যাবের জন্য স্লো হয়ে গেছে PC। চালু হয়েছে অবশেষে। ফটোশপটা বন্ধ করে দিই, আপাতত লাগবে না। হুম, এই ডিজাইনটা আমরা এখান থেকে এই সূচকে কপি করে নিই, রাইট ক্লিক, কপি। আপনি নতুন ডকুমেন্ট বানান, প্রিন্ট A4, ফাইন, ক্রিয়েট। ফাইন, আপনার ডিজাইনটা এখানে পেস্ট করেন যেটাকে নিয়ে আসছেন, এটা বড় করে নেন। আমরা শুধুমাত্র ছবিটাকে ক্লিপিং মাস্ক করে বের করে নিই, ফ্লায়ারটাকে, ডিজাইনটাকে। এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল 7, ক্লিপিং মাস্ক, ডান। এবার এখানে বেসিক আইডিয়াটা কি হচ্ছে, বাম পাশে একটা শেপ, নিচে একটা শেপ। ঠিক আছে, আমি সার্কেল দিয়ে করবো, বাম পাশে একটা শেপ, একবার ডেমো কালার দেন, এটাকে আমি এখানে বসালাম, এর মধ্যে ছবি যাবে, কন্ট্রোল-C, কন্ট্রোল-F, পেস্ট ইন ফ্রন্ট, ফাস্ট কাজ করব। সো আপনাদের বুঝতে প্রবলেম হওয়ার কথা না। এটা একটু নিচে বের করা আছে, বের করে দিলাম, পিছনে পাঠাই দিলাম, এরকম এরকম বের করে দিলাম। এই পাশে করব না, রোটেট করে আমি এটাকে এই পাশে করব, ডিজাইন আলাদা করব, দেখেন এটা করলাম। দেন সেম ভাবে এটা একটা শেপ আছে আমার এখানটায়, বাট স্মলার, এন্ড এখানটায় আরেকটা
কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট আরেকটা শেপ যেটাতে আমি ক্লিপিং মাস্ক করবো এই যে এই জায়গাটায় ফাইন এটা আরেকটা কালার দেন ক্লিপিং মাস্কের জন্য সাইজ ছোট হবে আর এটা এটার সাইজও আর একটু ছোট হবে ওকে ভেরি গুড এখন আমার একটা লোগো বসবে ধরে নেন আমার টাইপ টুল দিয়ে আমি একটা লোগো বানাই নি এখানে আমরা একটা ফন্ট কি ফন্ট দেওয়া যায় লোগোর জন্য না এরকম আচ্ছা যখন বানাইতেছি ভালো করেই বানাই সো আমরা যাব হচ্ছে ফ্ল্যাট আইকন ভেরি গুড ফ্ল্যাট আইকন অথবা গুগলে যান গুগলে যে সার্চ করানো হচ্ছে মেডিকেল ফাইন ইমেজেস এই যে এই লোগোটা সিম্পল এই লোগোটা রাইট ক্লিক কপি ইলাস্ট্রেটর আনেন ছবিটাকে পেস্ট করেন এটাকে কি আমি বসে বসে ট্রেস করব না ট্রেস না করে দেখি ইমেজ ট্রেস উপরে আছে ছবিটা সিলেক্ট করে ইমেজ ট্রেস দিলে কাজে হয়ে যাচ্ছে লোগো দেওয়া যায় এটা দেখি কপি করি ইলাস্ট্রেটর পেস্ট ইমেজ ট্রেস বানানো হয়ে গেছে হাই ফিডেলিটি রাইট ক্লিক এক্সপ্যান্ড করে নেবেন এক্সপ্যান্ড করে রাইট ক্লিক আনগ্রুপ করে সাদাটাকে ডিলিট এই নাম আমরা ডিলিট করে দিলাম এই হয়ে গেল আমার লোগো লোগোতে আপনি আর একটু টাইম স্পেন্ড করবেন অবশ্যই ভালো লোগো চুজ করবেন সব কিছু সিলেক্ট করুন ইমেজ ট্রেস করলে এই ঝামেলা এরকম সুন্দর যেহেতু ব্লিড এরিয়া আছে এটা এখানে লিখে দেন লাইফ হিয়ার নাম দিয়ে দিলেন একটা লোগো আর এটার লোগোর কালার ডার্ক আমরা দিয়ে দিলাম এরকম ট্যাগলাইন লাগবে দিয়ে দেন উই কেয়ার ফর ইউ এটা হবে আপনার এক এক করে জয়েন করতেছে সবাই এখানে আসছে কেন আচ্ছা আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আচ্ছা সো উই কেয়ার এটাকে আমরা দিয়ে দেব আমরা এখানে বেবাস ফন্ট ইউজ করব বেবাস আচ্ছা দেখি বেবাস লাইট দিয়ে দেখি কি হয় ছোট 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 এটা সিলেক্ট করেন গ্রুপ করেন এটার সাথে সেন্টার অ্যালাইন করে দেন ডান পাশে চাপায় দেন এই টু আনগ্রুপ করে স্পেসিংটা বাড়ায় দিলাম এটা উপরে উঠাই দিলাম এন্ড কেয়ারটাকে আমরা একটা কাজ করতে পারি ঠিক এই কালার দিয়ে দিতে পারি এর গ্রুপ করে দেন আমাদের লোগোটা এবং এখানে দেখেন এখানে ডেট দিছে তাই না বাট ডেট দেওয়ার জায়গা আমাদের নাই ও লোগো ইউজ করছে লোগো ইউজ করে ওয়াও লোগো ইউজ করে না সো আমার এখানে এটা লোগো দিলে এটা কাজ করবে না সো আইডিয়া এমনি অলরেডি ডিজাইন চেঞ্জ হয়ে যাবে দেখেন দেন আমরা যেটা করতে পারি সেটা এখানে লেখেন টাইপ টুল দিয়ে এখানে লেখেন healthy outside starts from inside from the inside হচ্ছে ঠিক আছে from স্পেস দিয়ে লেখেন টা এবার আমরা এটাকে দিব হচ্ছে একদম কমন ফন্ট মনসেরাত বোল্ড এন্ড অথবা আমরা বেবাস ইউজ করতে পারি যেহেতু হেডিং ফন্ট তো দেখি কেমন বোল্ড তাহলে হচ্ছে কম starts from inside ফাইন এবার আমরা এই ছবিটাকে একটু সার্কেল দুটাকে
এই পাশ থেকে ছোট করব। লাইন হাইট বাড়ায় দেন। এটা এই ফন্ট বানাচ্ছি এখানে মনসেরাত সাইজ একটু ছোট, লাইন হাইট কমায় দেন। এই এটাকে আমরা দিব হচ্ছে মনসেরাত লাইট ফন্ট অ্যাজ ইউজুয়াল। এটাকে দিব আমরা হচ্ছে বোল্ড ফন্ট, যেটা আমাদের ওই ডিজাইন ছিল। হেলদি ইনসাইডটা হচ্ছে বোল্ড ফন্ট, এটা টি হবে বড়। তো আমার টাইটেলটা কালারের চিন্তা এখন আমি করতেছি না, কালার পরে দেখা যাবে কি হবে। ওকে, নেক্সট হচ্ছে কি এখানটায় আমার একটা টাইটেল আসছে, বানানো It's good to have options। এরকম এটাকে সাইজ ছোট করছে ওরা, এবং এখানটায় বসাইছে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশন কই দিবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা এখানটায় দিব। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন রেডিয়াস। আমার সার্ভিসেসগুলো এখানে দিতে হবে। তো সার্ভিসেসগুলো যদি এখানে দিতে চাই তাহলে আমার জায়গা কম বেশি হয়ে যাবে। আচ্ছা, আমরা যেটা করব এখানে বসাবো, তারপরে আছে আইকন বসার একটা আইকন। এই যে আইকন বসাইছেন আপনি, আইকন আমি বসাচ্ছি না, আপনারা সার্কেল দিয়ে রাখতেছি, আপনারা বুঝে যাবেন যেটা একটা আপনার আইকন আছে। টাইপ টুল দিয়ে ওখানে কি লিখছে, সার্ভিস 1 2 3 লেখা, সার্ভিস 1। বোল্ড ফন্ট আছে থাক, এটাকে আমরা দিব হচ্ছে ফার্স্টে 13 পয়েন্ট। এটা টপ অ্যালাইন করে দিব এন্ড বাম পাশে নিয়ে যাব। এখানে আমরা টাইপ টুল দিয়ে একটা প্যারাগ্রাফ বানাবো, ঠিক? এন্ড এই প্যারাগ্রাফের ফন্ট হবে আপনার লাইট ফন্ট 8 পয়েন্ট বা 9 পয়েন্ট। লাইন হাইট হবে আমরা 12 কিংবা 11। এন্ড আমরা এখানে এটাকে ফিল উইথ টাইপ থেকে ফিল উইথ প্লেসহোল্ডার দেব, ডান। এটুকু গুড। ওকে, সো এটা আমার একটা সার্ভিস, বাট এটা এখানটা এভাবে করে দিলে মানাবে না। দিয়ে দেখি কি হয়। একটা দুইটা মানাবে না, অ্যালাইনমেন্ট চেঞ্জ, সবগুলোর অ্যালাইন করব সেন্টারে। ফাইন, এটাকে আমরা এই পাশে বসাই, এটা ডিলিট, এগুলো ডিলিট করে দেন। এই সেম লাইন হাইট এবং সাইজ কপি করেন 2 3 এবং সবকিছুকে সিলেক্ট করে আপনি শিফট ধরে ছোট করে দিবেন যদি আপনার সাইজ অনুযায়ী ম্যাচ করাতে চান। সবগুলোকে গ্রুপ করেন, সেন্টার লাইন করে দেন 8 করে, ডান। এবার এটাকে একটু উপরে উঠান, একটা লাইন বানাবো আমরা এখান থেকে এরকম, স্ট্রোক কালার দিয়ে দেব, এফেক্ট থেকে ডিস্টর্ট জিগজ্যাগ প্রিভিউ করেন। এতগুলা রিজেস হতে পারে, সাইজ হবে ছোট, স্মুথ হবে। ওকে, এই হলো আমার একটা স্ট্রোক। এখান জায়গাটা ফাঁকা লাগতেছে, একটা আপনি ইয়া বসে দিতে পারেন, প্যারাগ্রাফ, যেটা সাধারণত একটা লেখার নিচে থাকে, বাট এত লাইন না, অবশ্যই কম, এতটুকু। এবং এটা আমাদের একটা শেপ এখানটা দিতে পারি,
না কিছুই লাগবে না, উপরে উঠে দেন। সো আমার এই কন্টেন্টগুলো উপরে এটাকে নিচে নামানো। ঠিক আছে, ফাইন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হসপিটালের সম্পর্কে বলবো। অথবা যদি জায়গা না থাকে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন বসান। সো সবার আগে আমাদের যেটা করতে হবে, এখানে হবে আপনার একটা প্লাস 1 2 3 এর প্লাস আছে না কেন, আসছে এটা, এটার অ্যালাইনমেন্ট হবে লেফট অ্যালাইন, এটার সাইজ হবে আমাদের, এটা যেহেতু কন্টাক্ট আমরা এটাকে 10 পয়েন্ট রাখতে হবে, প্যারাগ্রাফের চেয়ে একটু বড়। এন্ড এটার সেম এখানে, আচ্ছা এভাবে না করে এখানে একটা আইকন বসাতে হবে, এটা লেফট অ্যালাইন করলে বেটার লাগবে এই সাইডে। এখানে আপনার একটা আইকন আছে, আপনারা বুঝতেছেন আমি কি করতেছি? আমি অনেক তাড়াতাড়ি করতেছি কিন্তু। সো এটাকে আমরা এবার নিচে নামাবো। এখানে আমাদের কি হবে বলুন তো, your mail @gmail.com আমরা পুরোটাই ডেমো ইউজ করব। এন্ড এখানটায় হবে www.yourwebsite.com, আর নিচে হবে অ্যাড্রেস। সো এই দুটো, এই তিনটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে উপরের থেকে কি অবজেক্ট লেফট লাইন চলে আসছে। এবার যেটা করবেন সেম ভাবে এই দুটোকে সিলেক্ট করে অল্টার ধরে কপি করে আর নিচে নামায় দেন। নামায় দেওয়ার পরে এটা হবে কেমন লাগে দেখেন। নট কিবোর্ড লেখা না কেন এখন, আজব ব্যাপার, সিরিয়াসলি কিবোর্ডে টাইপ হইতেছে না, তাড়াতাড়ি করলে যত ঝামেলা। দেখেন কিবোর্ড কোনো কাজই করে না। সেভ করেন ডেস্কটপে, ডকুমেন্ট ক্লোজ, আবার অন করেন, দেখি এবার কিবোর্ড কাজ করে কিনা। এবার কাজ করতেছে। আচ্ছা এবার এটাকে আবার কপি করে নিচে নিয়ে আসেন, নর্থ অ্যাভিনিউ, নিউ ইয়র্ক। আর কি থাকে, যাই হোক এত বছর না লিখে এটা লিখে দিই, ইউর অ্যাড্রেস। দেন এখানে স্পেস দিয়ে আপনি লিখবেন হচ্ছে যে সিটি স্টেট, ডান, লেফট লাইন, ফাইন। আমার কন্ট্যাক্ট ইনফরমেশনস ডান। আচ্ছা এবার আমাদের লাগবে যেটা শেষমেশ বাদ চলে গেছিল আমাদের ওখানে, আওয়ার হসপিটাল। সো আওয়ার হসপিটাল এটাকেই কপি করে এখানে নিয়ে আসবো, এটাকে আমরা লিখবো হচ্ছে আওয়ার হসপিটাল, এটাকে করব এই পেজ থেকে অ্যালাইন, এই সবগুলোকে করব আমরা হচ্ছে এই আইকনের বরাবর
এইটার বরাবর লেফট অ্যালাইন। ফাইন। এবার প্যারাগ্রাফ লাগবে, এটাকে কপি করে নিয়ে আসি, এখানে বসায় দেন। এটা আর এটা হবে লেফট অ্যালাইন, লাইন হবে বড় এতটুকু। এন্ড আপনার প্লেস হোল্ডার লাগবে, টাইপ ফিল উইথ প্লেস হোল্ডার। এটার অ্যালাইনমেন্ট হবে আমার প্যারাগ্রাফ রাইট অ্যালাইন। আরেকটু জায়গা বাকি রাখতেছে, আচ্ছা দেখি এখানে কিছু করা যায় নাকি। এটাকে আমরা উপরে উঠে দিতে পারি একটু, এন্ড একটা সার্কেল শেপ নিয়ে আসে ফার্স্ট আমরা এখান থেকে ভালো করে দেখতে নরমালি ভালো আসছে। সার্কেল নিলে আমাদের অবশ্য ইয়া কম থাকে, মানে ইউজ করার জায়গা কম থাকে, গোল তো। আর কর্নার ওয়ালা শেপ অর্থাৎ আপনার রেক্ট্যাঙ্গেল কিংবা আপনার কোনো কিছু নিলে ওটাতে কাজ করা ইজিয়ার হয়। কোণা থাকে, কোণা দিয়ে আপনার জায়গা এডিট করতে পারবেন না। ওকে, এবার ফাইনালি একটা ব্যাকগ্রাউন্ড বানাতে হবে আমাকে। কোনো কন্টেন্ট বাদ গেছে না? ফাইন। এবার গ্রেডিয়েন্ট দেন, এখান থেকে এটা, এখান থেকে এটা। ও, এটা তো সোয়াচেস থেকে করা গ্রেডিয়েন্ট। এটাকে আমরা এই কালার দিই আরো ভালো লাগবে। এন্ড এটাকে আমরা যেটা করতে পারি একটু লাইট, দেন লাইভ গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা এটাকে এডিট, এন্ড সিম্পলি আমরা এটাতেও হাইড্রোপাথ দিয়ে এই গ্রেডিয়েন্ট দিয়ে দিব, এন্ড লাইভ গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা এটাকে এডিট করব। দেন আমরা যেটা করতে পারি এখানটায় আইকনগুলা আমরা যেটা করব, এটা আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে করতেছি। দেখা যায় না? এটা কি পিওর সাদা? না, এই জন্য দেখা যায়। এটাকে আমরা একটু ডার্ক করব। আইকনের নিচের যে শেপগুলো ওটাকে আমরা আলাদা শেপ বানাবো। এবার দেখা যায় সো এর মধ্যে থাকবে আমাদের আইকন। সো এখানে কি কি গ্রেডিয়েন্ট করছে, হেডিং গুলা নেন, এটা এই হেডিং গুলা প্লাস আইকন গুলা সবগুলোকে আমরা কন্ট্রোল শিফট ও বা আউটলাইন করে গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। এটাকে ধরেন লাইভ গ্রেডিয়েন্ট টুল দিয়ে একটা টান দেন, এটাকে ধরেন লাইভ গ্রেডিয়েন্ট টুল দিয়ে একটা টান দেন, এটাকে ধরেন লাইভ গ্রেডিয়েন্ট টুল দিয়ে একটা টান দেন। জাস্ট আমরা লাইভ গ্রেডিয়েন্ট টুল দিয়ে দিয়ে সবগুলোর গ্রেডিয়েন্ট একরকম করতেছি। আচ্ছা, এখানে একটা করে দাগ দিছে না, দাগের কোনো কালার নেই। আমরা এখানে ব্ল্যাক কি ইউজ করছিলাম না, এটা ইউজ করব। আমরা একটু ম্যাট ব্ল্যাকের দিকে যাব, 28 ফাইন, 28 28 28। সো এখানেও এখানেও সবগুলা করব 28 28 28 এই ব্ল্যাক। এখানেও না, এটা তো মনে হয় দিছি ওটা, এটা 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 28 28 28 ফাইন। আর বাকি থাকলো এটা। এখানটায় আমরা চাইলে পুরোটাকে সিলেক্ট করে আমরা আউটলাইন করে নিলাম। আউটলাইন করে আমরা শুধুমাত্র এই লেখাটুকুকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে গ্রেডিয়েন্ট দিলাম, এই লেখাটুকুকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে গ্রেডিয়েন্ট দিলাম। এবারে স্লাইড গ্রেডিয়েন্ট টুল দিয়ে টান দিয়ে দিলাম। ওহো, আমরা তো এই গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো না, ভেরি ব্যাড। আমাদের লোগোর গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। লোগোতে দুইটা কালার দেয়া আছে, এই দুইটা কালারের গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, ভেরি ব্যাড।
দেখেন নাই কেন আপনারা? আগে বললে এত কষ্ট হতো না। লোগোর গ্রেডিয়েন্ট ইউজ, আচ্ছা এক কাজ করা যায়, বা এত গ্রেডিয়েন্ট চেঞ্জ করা হচ্ছে, আমার এইটা চেঞ্জ করা ইজি। এই পাশ থেকে এগুলোকে সিলেক্ট করে, এটা তো কঠিন হয়ে যাবে, এটা একটু কঠিন হবে না, এটা হবে না সিলেক্ট। বুঝছি, আমার গ্রেডিয়েন্ট চেঞ্জ করা লাগবে। এখানে এটা, এখানেও সেম, সব সার্ভিসেস যতগুলো আছে সেম, স্ট্রোকের মধ্যে না, এটা সেম আর এটা সেম। দেখেন তো খারাপ লাগতেছে খুব বেশি একটা? এখানে আমাদের ছবি বসবে, এখানেও আমাদের ছবি বসবে। এটা বাদ দেন, এখানে এটা কিছু বলতে কিছু ছিল ভুলে যান। এটাকে আমরা একটু বড় করে দিই, তাহলে আমাদের এই জায়গাটা কভার আপ হবে। অথবা টাইপ এরিয়া, আচ্ছা একজন মনে আসছে, একটু বড় করে দিই, তাহলে জায়গাটা কভার আপ হবে, ভালো লাগবে। উপরে উঠান, ফাইন। আরো অনেক ভবিষ্যৎ করার এর মধ্যে, একদম সিম্পল। এখন এটাকে ট্রিম ভিউ অন করি, ভিউ থেকে ট্রিম ভিউ, বাইরে যা আছে সব কেটে যাবে, শুধুমাত্র আইকন গুলো বসানো বাকি। আইকনের সেম গ্রেডিয়েন্টস হবে, এন্ড আমাদের আর কিছু বাকি নেই। এটাতে আমরা একটা গ্রেডিয়েন্ট দিয়ে ট্রাই করি কি হয়। দিব হচ্ছে ফ্রেস্কো, একটা হবে পিওর সাদা, আর হবে একটা ফ্রেস্কো, এটা হবে 5% বা 4%, 5% and আমরা জাস্ট এটাকে রেডিয়াল করি। দেখেন রিভিউ দেন, কয় মিনিট লাগছে আমার বানাইতে, টাইম দেখে নেই আমি, আধা ঘন্টা হয়েছে মনে হয় না। লাস্টে কি করছি, লাস্টে আমি গ্রেডিয়েন্টে দিছি 25 মিনিট, যাই হোক 25 মিনিট একটা রাফ স্কেচ হয়েছে। এখন ফ্যাক্টর হচ্ছে আমি এটা দেখে বানাইছি কোনটা, এটা থেকে দেখেন তো দুইটা ওখানে মনে থাকার কথা, এটা কপি করে নিয়ে যাই, ট্রিম ভিউটা অফ করে দিই আমরা, এখানটায় রিডিজাইন। এটা দেখে বলেন তো দুইটার মধ্যে কোনো মিল আছে, কোনো অ্যাঙ্গেলে মিল খুঁজে পাবেন? বলতে পারবেন আমি কপি করছি? বলেন তাহলে। বাট আমি বেসিক কি জিনিস ইউজ করি, যেগুলো আপনাদেরকে বললাম সেটাই। ওর থেকে কি কি নিছি, কালার নিছি, আইডিয়াটা নিছি, আইকনগুলো কিরকম কালার দিছে, এগুলাতে কি করছে, দ্যাটস ইট। বাকি একটা বানায় ফেলো, এই তো। কালার চুজে কনফিউশন হওয়ার কোনো মানেই নাই, বুঝতে পারছেন কাজ করবেন কিভাবে? এখন বুঝছেন কিভাবে ডিজাইন করতে হয়? ট্রিম ভিউ হইতেছে আর্টবোর্ডের বাইরে যা যা থাকবে সব গায়েব হয়ে যাবে। ভিউ থেকে ট্রিম ভিউ অন করে দিলে দেখেন আর্টবোর্ডের বাইরে যা আছে সব গায়েব হয়ে যাবে। আবার ট্রিম ভিউ অফ করে দিলে দেখতে পারবেন আর্টবোর্ডের বাইরে যা যা আছে। ট্রিম ভিউ না, ট্রিম ভিউ, ট্রিম। লোগোটাকে আমি ইমেজ ট্রেস করছি, ইমেজ ট্রেস ডাইরেক্ট। এই যে লোগোটা আমরা কপি করছি, কপি করে আমি এটাকে চাইলে পেন টুল দিয়ে ট্রেস করতে পারতাম, যেটা সময় সাপেক্ষ। আমি শর্টকাট ওয়ে বার করছি কি, এটাকে ছবিটা আছে, ছবিটাকে সিলেক্ট করে
ইমেজ ট্রেসের এই তীর চিহ্ন এখানে ক্লিক করছি, ক্লিক করে হাই ফিডেলিটি দিছি, ওটা এখন দেখেন ভেক্টর হয়ে গেছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। যদিও পারফেক্ট হয় না, পেইন্ট টুলের মতো কখনোই পারফেক্ট হবে না। এক্সপ্যান্ড করে নেন, এক্সপ্যান্ড করে আনগ্রুপ করছি, আনগ্রুপ করে সাদা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিছি, লেখাগুলো দরকার নাই, ডিলিট করছি। এই হয়ে গেছে আমার লোগো। যদিও দেখেন এটা কিন্তু মসৃণ না, বুঝছেন, কিন্তু পেইন্ট টুল দিয়ে করলে আরো পারফেক্ট হবে। ইলাস্ট্রেটর নিজের আইডিয়া দিয়ে করছে, আর কি করবে, ট্রেসিংটা আমরা যেটা পেইন্ট টুল দিয়ে করতাম ওটা দিয়ে করছি। সেইভাবে একটা লোগো বানাতে হয়। এন্ড থ্যাংক ইউ, এটা এখন আমি আমার পোর্টফোলিওতে আপলোড করতে পারবো, একটু মডিফাই করব। হ্যাঁ, এই যে আমি করলাম, লোগোর নাম পাল্টাই দিছি, কালারও সেম আছে। হ্যাঁ, ইমেজ ট্রেস করলে লোগো নষ্ট হয়ে যায়, আমি করছি বিকজ অফ তাড়াহুড়ার জন্য। আপনারা পেন টুল দিয়ে বা শেপ দিয়ে করবেন, আরো পারফেক্ট হবে। আমি তাড়াহুড়ার জন্য করছি, বুঝতে পারছেন? এখন থেকে আশা করি আপনাদের ডিজাইনে খারাপ বা প্রবলেম হবে না। আচ্ছা, মকআপ আবার দেখানোর কোনো ইয়া নাই, আমি আপনাদেরকে একটা জিনিস বলি। এই যে আমি এখানে একটা আজকেই বানাইছি, এটা আমি ভিডিও আপলোড করব, দেখেন। এই যে হাউ টু ডু মকআপ, এটা পুরোটা যে প্রসেস মকআপের আমি বানাইছি, এটা আমি আপলোড করব আজকে, পুরো আপনাদের দেখি, ঠিক আছে? মকআপ খুব সিম্পল, এটা একবার দেখলে পারবেন। আচ্ছা, বিয়ান্স নিয়ে যেটা বলছিলাম, হাতে গোনা কয়েকজন আপনারা 12টা 13টা প্রজেক্ট আপলোড করছেন, ম্যাক্সিমাম আমি মনে হয় 14টা না কয়টা পেয়েছি। সো এখানে তার মধ্যে হচ্ছে শাইরিন আমি একজন, তারপরের গুলা মাহবুবা জামান ইনি একজন, তবু 12টা 13টা করে প্রজেক্ট, খুব বেশি একটা না। এমডি আরাফাত, ওয়াসি রহমান, এরপরে বাকিদের আর নাই। এই যে এমডি রোবায়েত, ওমায়ের বিন আলম রোবায়েত, আর তারপরে বাকিদের এই যে সিরিয়ালে যতজন আছেন এখানে কারো প্রজেক্ট নাই, কম, কারো 3টা, কারো 5টা, কারো 7টা, কারো 9টা, বুঝতে পারছেন? তো প্রজেক্টগুলো আপলোড করেন, এগুলা আপনারা এখন বুঝবেন না, এটা আপনারা কিছুদিন পরে বুঝবেন। আপলোডের স্টাইল ঠিক আছে, বাট একটা জিনিস আবারও বলি, এই ধরনের হাত দেয়া মানে এরকম ডিজাইন ইউজ না করা, মকআপ ইউজ না করা বেটার। সিম্পল রাখেন, এই যে যেমন এটা ভালো লাগছে দেখতে, এটাও সিম্পলের মধ্যে ভালো লাগে, এটা দিতে পারেন, কারণ কপি কোনো লোগো একটা রেস্টুরেন্টের উপর এটা মানায়, এটা চলে। বাট এই ধরনের হাত দেয়া ধরে আছে মানুষ, এগুলো ভালো লাগে না। এরকম সিম্পল রাখবেন, সিম্পল রেখা মকআপগুলো করেন, দেখতে ভালো লাগবে। তো আপনাদের আপলোডের স্টাইল সবগুলোই আমি চেক করছি, অফিসে বসে বসে সবগুলোই ঠিক আছে, কিন্তু আরো সুন্দর করা যায়। কিভাবে করা যায় আপনাদের আমি হচ্ছে নেক্সট প্রজেক্ট মানে নেক্সট যখন ইউআই করবেন তখন আমি একটা প্রসেস বলে দেবো, যে আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন কিভাবে করা যায়। ভালো হচ্ছে না, ভালো করেন, কেন হবে না? সেম মকআপ না, প্রবলেম না। তো আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে গিয়ে আপনার ফটোশপ। যদি 1 ঘন্টা আপনারা খাইলেন, 1 ঘন্টা আমার ফটোশপে পিছিয়ে গেল। ম্যাক্সিমাম মকআপ সাইজ মিলাতে পারবেন না, কারণ এক একটা মকআপ এক একজন এক এক রেজোলিউশনে বানাইছে। আমার নামানো কিছু মকআপ ফাইল শেয়ার করার মতো কোনো মকআপ ফাইল নাই, কারণ আমি নিজেই দেখেন গুগলে যাই, যেগুলো ভালো লাগে এরকম মকআপ ডাউনলোড করে মকআপ করি, ডিলিট করে দিই। বাস, আমার পিসিতে জায়গা নাই খুব বেশি একটা। আর আমার নামানো যেগুলো আছে, যেগুলো মানে আমার নামানো না অ্যাকচুয়ালি, আমি যখন আপনাদের মতো ছিলাম স্টুডেন্ট, তখন মানুষের কাছ থেকে এরকম করে জোগাড় করছিলাম, জোগাড় করে আমার কাছে হচ্ছে এখানে 15 জিবির মকআপ, বাট এটা শেয়ার দেওয়ার মতো ওয়ে নাই। আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই সবার ভালোর জন্য। এখানে একজন, যে কোনো একজন আপনাদের মধ্যে থেকে সিলেক্ট করেন, একটা অ্যাকাউন্ট করেন, সরি অ্যাকাউন্ট না, আপনাদের গুগল ড্রাইভে একটা ফোল্ডার করেন, ফোল্ডার করে ওখানে সবাই ওটাকে সবার অ্যাক্সেস দিয়ে দেন, এডিটিং অ্যাক্সেস দিয়ে দেন, ঠিক আছে? এডিটর অ্যাক্সেস দিলে কি হবে, সবাই যার যার ভালো মকআপ আছে ওখানে আপলোড করে রাখবেন, তাহলে সবাই ডাউনলোড করতে পারবে। দেন, সবাই দেন, কেন দিবে না? সবাই দেন, না দিলে আপনাদেরই লস, আপনারাই খুঁজবেন বসে বসে।
বুঝতে পারছেন? সবাই আপলোড করেন, নিজেদেরকে হেল্প করেন, কারণ এখানে আসলে হেল্প না করলে এই সেক্টরে বা এই ধরনের সেক্টরে আইটি সেক্টরে কিন্তু আপনার হয় না, আগাইতে পারবেন না আপনারা। গ্রুপেই নাই আপনি এতদিনে, মেসেঞ্জার গ্রুপে নাই, ওই যে উনাকে অ্যাড করেন। মেসেঞ্জার গ্রুপের অ্যাডমিন কে আছে, বানাইছিল কে? এমডি আরাফাত সাহেব মনে হয় বানাইছিল আপনাদের ব্যাচ, তাই না? উনি আছে? নাই। আচ্ছা, আপনার ফেসবুক আইডিটা আমারে মেসেজ, আচ্ছা আছেন, গুড। সো উনাকে অ্যাড করেন, মেসেঞ্জারে নাই। কয়েকজন আপলোড করছে, বাকিরা করে না। তো আপনারা একটা কাজ করেন, আমি বলি, যারা আপলোড করছেন না, যে কয়টা আছে ডাউনলোড করেন, ডাউনলোড করে ওই ফোল্ডারটা ডিলিট করে দেন, রেস্ট্রিক্টেড করে দেন। না আপনি কারো কাছ থেকে নেবেন, না আপনি কাউকে দিবেন, সোজা হিসাব। যদি এরকম করেন তাহলে কিন্তু লাভ নাই, আপনাদেরই লস। বুঝতে পারছেন? এটা কিন্তু তাহলে কি লাভ হইলো গ্রুপ আপলোড করে যদি মানুষ শেয়ার না করে? তাহলে আমিও নিব না, আপনাকেও দিব না, সোজা হিসাব, যার যার তার তার। আচ্ছা, সো ফটোশপে আসি। ফটোশপের বেসিক জিনিসটা আজকে দেখেন। ফটোশপ কিন্তু ইলাস্ট্রেটরের মতো এত ইজি আর না। হ্যাঁ, একটু কঠিন, একটু পেঁচানো। ফটোশপে সবাই ইনস্টল করবেন। ফটোশপ অলরেডি আপনারা দেখছেন মকআপ করার সময়। এটা আমাদের নরমাল যে ইন্টারফেসটা ওরকম। ক্রিয়েট নিউতে গেলে অ্যাজ ইউজুয়াল আমাদের যেটা ইলাস্ট্রেটরের ইন্টারফেস সেম এখানে আসে। কিছু প্রিসেটস দেয়া আছে এবং এখানে আপনার ডান পাশে যেটা দেখবেন সেটা হচ্ছে কি আপনার নাম, প্রজেক্টের হাইট উইথ, ইঞ্চেস, ওরিয়েন্টেশন, আর্টবোর্ড। এটা আপনাদেরকে মনে আগেও বলছি, ইলাস্ট্রেটর ফটোশপে আপনার আর্টবোর্ড সিলেক্ট না করাটাই বেটার। এটা টিক চিহ্ন দিবেন না, টিক চিহ্ন না দিয়ে কাজ করা বেটার, কারণ আর্টবোর্ডে ইলাস্ট্রেটরে আর্টবোর্ড বলা হয় না, সরি ফটোশপে আর্টবোর্ড বলা হয় না, বলা হয় ক্যানভাস। ঠিক আছে? তো ফটোশপে ক্যানভাস বলা হয়, সো ক্যানভাস নিয়ে কাজ করাটা বেটার। বুঝতে পারছেন? সো ক্যানভাস আপনারা এখানে করে কাজ করবেন, আর্টবোর্ড নেবেন না, আর্টবোর্ড নিলে একটু প্যারা খাবেন। রেজোলিউশন 300 করে নেবেন, পিক্সেলে থাকবে 8 জিবি মোড। 8 বিট এটাকে চেঞ্জ করেন না, তাহলে কিন্তু কালার ভাইব্রেন্ট হবে, কালার ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। 8 বিটই রাখবেন, এটা কালারের ভ্যারিয়েশন বুঝায়। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট সাদাই রাখবেন। আর এখানে আরো কালার প্রোফাইল আছে, এগুলো চেঞ্জ করবেন না। কালার প্রোফাইল চেঞ্জ করলে কিন্তু মনে রাখবেন ফটোশপে আপনারা যা ডিজাইন করবেন ওর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেখানে কালার প্রোফাইল আবার 8 বিট এগুলো চেঞ্জ করবেন না কেউ, জাস্ট আপনারা এইটুকু মডিফাই করতে পারেন। বাট এখানে দেখবেন যে ব্লিড এরিয়া বলতে কিছু নাই, কারণ ফটোশপ প্রিন্টের জন্য কোনো কিছু বানানো হয় নাই। ঠিক আছে? ইন্টারফেস না আসলে আপনারা যেটা করতে পারেন, অনেকের এই জিনিসটা আসে না, এখানে ব্ল্যাঙ্ক হয়ে থাকে। সো আপনারা এই যে পিএস বাটন লেখা আছে এখানে ক্লিক করবেন, একবার হোম বাটনে ক্লিক করবেন, আবার একবার ক্লিক করবেন, আবার হোম বাটনে। তো এভাবে 3 বার করবেন, 3-4 বার করে ওকে ছেড়ে দিবেন, দেখবেন স্ক্রিন চলে আসবে। এটা ফটোশপের একটা বাগ, কোনো ব্যাপার না। সো এখানে ব্লিড নাই বিকজ অফ ফটোশপ হচ্ছে প্রিন্টের জন্য বানানো হয় নাই। ফটোশপ মেইনলি বানানো হয়েছে আপনার ফটো ম্যানিপুলেশনের জন্য, ফটো এডিটিং এর জন্য, ফটো রিটাচিং এর জন্য। আপনি এটা দিয়ে ওয়েব ইউআই করতে পারবেন, প্রিন্টের কাজও করতে পারবেন। সো প্রিন্ট, ফটোশপ, ওয়েব ইউআই সবই করতে পারবেন, খালি আপনাকে ম্যানুয়ালি একটু ডিফাইন করে নিতে হবে জিনিসগুলো। এটা কিন্তু ইলাস্ট্রেটরের মতো, ঠিক আছে, না যে আপনি ব্লিড দিয়ে দিবেন একবারে নিয়ে নিবেন। সো আমাদের এখানে একটু রুলস আছে। ইলাস্ট্রেটর ফটোশপে যখন আপনি কোনো কিছু বানাইতে যাবেন, আপনার একটু ব্লেড নিতে যাবেন, তখন একটা একটু নিয়ম মেনটেন করতে হয়, একটু ম্যাথ করা লাগে আর কি। তার আগে আমি একটু যে কোনো একটা আপনার ওপেন করি সাইজ। ধরেন আমি লেটার সাইজ একটা ওপেন করলাম, ভিতরের ইন্টারফেসটা দেখে আসি। এখানে আপনাদের ইন্টারফেস অনেকের অনেক রকম থাকতে পারে। তো আপনারা যেটা করতে পারেন সেটা ওয়ার্ক স্পেসে যায়, ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ডিফল্টটা টিক চিহ্ন দিয়ে রাখবেন, উইন্ডো, ওয়ার্ক স্পেস, এসেনশিয়াল ডিফল্ট। তাহলে আপনাদের স্ক্রিনটা এরকম দেখাবে। দেন আপনারা যেটা করবেন, এখানে আপনাদের অনেকগুলো প্যানেল থাকতে পারে, কালার, লাইব্রেরি, হাবিজাবি। তাহলে রাইট ক্লিক করে ক্লোজ করে দিবেন, ট্যাব গ্রুপ, এগুলো সব ক্লোজ করে জাস্ট লেয়ারের প্যানেলটা রাখবেন এরকম বড় করে। ঠিক আছে? তাহলে যখন আমরা কাজ করব, লেয়ারগুলো আমাদের বুঝতে এবং কাজ করতে বা এডিট করতে সুবিধা হবে। বুঝতে পারছেন? এতটুকু বুঝা গেছে? সেম ভাবে এখানে আপনার বাম পাশে কন্ট্রোল প্যানেল, উপরে হচ্ছে আপনার, সরি উল্টা বললাম, উপরে কন্ট্রোল প্যানেল, বাম পাশে হচ্ছে টুলবার। ঠিক আছে?
এখানে টুলবারস গুলো এবং কন্ট্রোল প্যানেলটা ভিন্নভাবে কাজ করে ইলাস্ট্রেটরের চেয়ে। এখানে উপরের কন্ট্রোল বার যেটা দেখতেছেন উপরে, এটা কিন্তু ইলাস্ট্রেটরে অটোমেটিক কালার টালার সবকিছু দেয়া থাকে, তারপরে স্ট্রোক, অপাসিটি এগুলো থাকে। এখানে কিন্তু এগুলো থাকে না। এই কন্ট্রোল বারটা কিভাবে কাজ করে ফটোশপের, আপনি যখন কোনো টুল সিলেক্ট করবেন, যেমন আমি এটা সিলেক্ট করলাম, এটার কন্ট্রোলস গুলো চলে আসছে। আইড্রপার সিলেক্ট করলাম, আইড্রপারের কন্ট্রোল চলে আসছে। আপনি শেপ টুল সিলেক্ট করেন, শেপের কন্ট্রোল গুলো আসছে। দেখেন এখন শেপ টুল সিলেক্ট করার পরে আসছে কালার। আপনি সিলেকশন টুলে গেলে কিন্তু কালার গায়েব হয়ে যায়। সো প্রত্যেকটা টুলের জন্য আলাদা আলাদা, পেন টুল সিলেক্ট করেন, পেন টুলের অপশনস গুলো আসছে, দেখছেন আলাদা আলাদা এখানে প্যানেল গুলো কাজ করে। কন্ট্রোল প্যানেল গুলো কাজ করে কিভাবে, আপনি যখন নিজে যে টুল সিলেক্ট করবেন ওই টুল অনুযায়ী কন্ট্রোল প্যানেল নিজেকে চেঞ্জ করতেছে, দেখেন বারবার, দেখছেন। সেটা হচ্ছে ফটোশপের একটা মজার বিষয়। আপনি যেই টুলসে যাবেন ওই টুলসের একটা কন্ট্রোল প্যানেল চলে আসবে। সো আমি যদি টাইপ লেখে বা টেক্সট লেখে সেটাকে এডিট করতে চাই, ধরেন লরেম ইপসম লিখলাম, আমি যদি এটাকে এডিট করতে চাই টাইপ মুভ টুল দিয়ে, আমি যদি এটাকে জাস্ট আপনি বড় ছোট করতে পারবেন। বাট আপনি যদি এটাকে এডিট করতে চান আপনাকে কই যেতে হবে আবার বলেন তো? ইলাস্ট্রেটরে কিন্তু এর মধ্যে ডাবল ক্লিক করে এডিট করা যায়। তো আপনারা কি ফাইন্ড আউট করছিলেন যে টেক্সটের উপর ডাবল ক্লিক করলে ইলাস্ট্রেটরে এডিট করা যায় লেখা? কিন্তু এইখানে সম্ভব না। 19 এবং 20 ভার্সনে এই যে এটা সম্ভব, বাট যারা পুরানো ভার্সন বা পুরানো মডেল ইউজ করতেছেন 17 এর 18 এর, তাদের জন্য এটা পসিবল না। সো এটাকে এডিট করতে হলে আমাদের কই যেতে হবে? উপরে তো টাইপের কন্ট্রোলস নাই। আপনি যদি কন্ট্রোল টি দেন তাও কিন্তু টাইপের অপশনস আসতেছে না। কি করা যাবে? টাইপকে এডিট করার জন্য টাইপ টুলে যেতে হবে, তাইলে আপনি টাইপের অপশনসগুলো পাবেন। দেন এটাকে সিলেক্ট করে যদি আপনি কন্ট্রোল টি দেন তাইলে আপনার টাইপের প্যানেলটা আসতেছে সেম ইলাস্ট্রেটরের মতো। সো টেক্সট কে এডিট করতে আমার টেক্সট টুলে যাওয়া লাগতেছে, টেক্সটের উপর ক্লিক করতে হচ্ছে, দেন কন্ট্রোল টি দিলে এই প্যানেলটা আসতেছে আর যাচ্ছে। আপনি যদি সিলেকশন টুলে থাকে সারাদিন কন্ট্রোল টি দেন তাও টাইপ টুল আসবে না অপশনটা। সো আপনাকে টাইপ টুলে থাকতে হবে, দেন আপনাকে লেখার উপর সিলেক্টেড থাকতে হবে যে টেক্সটটাকে এডিট করতে যাচ্ছেন, দেন আপনি এটাকে কন্ট্রোল টি দিলে লেখার প্যানেল হয়ে আসবে। সেম গোজ ফর একটা শেপ। একটা শেপ যদি আপনি বানান, এই যে আমি ধরেন একটা সার্কেল বানাইলাম, এবার সার্কেলটাকে আমি কি করব, সিলেকশন টুল দিয়ে নড়াচড়া করে ঠিক জায়গা মতো বসালাম সেন্টারে, বসাই দিলাম সেন্টারে। এবার আমি এটাকে এডিট করব, কালার দেব, কালার দেওয়ার জায়গা নেই, দেখছেন। তো যেহেতু এটা শেপ, আমাকে কোন টুলে যাওয়া লাগবে বলুন তো? একে কালার দিতে গেলে শেপ টুলে যাওয়া লাগবে। যেহেতু এটা একটা শেপ, শেপ টুলে যান, তাহলে আপনি এই যে কালারের প্যানেলগুলো পাবেন। দেখেন এখান থেকে আপনি কালারের এই যে কালার পিকারের অপশনটাও পাবেন। স্ট্রোক আপনি চাইলে এখান থেকে আবার আলাদাভাবে দিতে পারবেন, এই যে এরকম করে। বুঝতে পারছেন? সো এটা একটু ডিফারেন্ট। ফটোশপ কিন্তু ইলাস্ট্রেটরের মতো সিলেকশন টুল দিয়ে সবকিছু করা যায় না। আপনি যেইটা নিয়ে কাজ করবেন, শেপ নিয়ে কাজ করলে শেপ টুলে যায় এডিট করতে হবে। আপনি যদি টাইপ নিয়ে কাজ করেন টাইপ টুলে আসতে হবে। বুঝতে পারছেন? তো এটা একটু মাথায় রাখবেন, এদিক দিয়ে একটু পেঁচান। এরপরে আমি আরেকটু কয়েকটা জিনিস দেখাই আপনাদের বেসিক। শেপ বানানো যেটা বললাম যে আপনি নরমালি শেপ টুল দিয়ে আপনি এখানে শেপ বানাতে পারবেন। বাট শেপ বানানোর সাথে সাথে একটা কালো শেপ বানানোর সাথে সাথে আপনি দেখেন ডান পাশে একটা লেয়ার চলে আসছে রেক্টেঙ্গেলের। দেখেন একটা রেক্টেঙ্গেলের লেয়ার আসছে, ইলাস্ট্রেটরে কিন্তু এটা আসতো না। তার মানে আপনি এখানে যতগুলো শেপস বানাবেন প্রত্যেকটার জন্য একটা করে লেয়ার ক্রিয়েট হচ্ছে, দেখেন ডান পাশে দেখেন প্রত্যেকটার জন্য একটা করে লেয়ার হচ্ছে, দেখছেন। এবার আপনি যদি লেয়ার সিলেক্ট করে লেয়ার ডিলিট করে দেন তাহলে শেপ ডিলিট হয়ে যাবে, দেখেন। তো লেয়ার ডিলিট করে দিলে শেপটা ডিলিট হয়ে যাবে। তো যে কোনো শেপ যেভাবে আপনার ইলাস্ট্রেটরে বানাইছেন এখানেও সেম জিনিসগুলো আছে, রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, লাইন, এটা। দেন আপনি এর মধ্যে যদি কালার দিতে চান শেপ টুলে যেতে হবে, অ্যাজ ইউজুয়াল আপনি এখান থেকে কালার যেভাবে দিতে পারেন কালার পিকার দিতে পারেন। অথবা আপনি চাইলে এখানে কিছু বিল্ট ইন আরজিবি কালার কি সিএমওয়াই কালার এটা দেয়া আছে। যারা ওল্ড ভার্সনে আছেন তারা ডাইরেক্টলি সোয়াচেস পাওয়া যাবে এখানে, এখানে সুন্দর করে ফোল্ডার করে দেয়া আছে আপনি কি কালার চাচ্ছেন। হ্যাঁ, যারা 19 এবং 20 ভার্সন তাদের এরকম। তো শেপ করলে এই যে কালার দিতে পারলেন, আপনি কালার কোড এখানে দিতে পারবেন। এবার কালার শেপের মধ্যে গ্রেডিয়েন্ট দেব, গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এই যে বেসিক একটা জায়গা আছে, শেপের উপর সিলেক্ট করলে এই যে গ্রেডিয়েন্ট সিলেক্ট করেন, এখানে ডাইরেক্টলি কিছু গ্রেডিয়েন্ট বানায় দেয়া আছে। আপনি যদি ক্লিক করেন দেখেন গ্রেডিয়েন্টটা নিয়ে আসছে, দেখছেন। সো গ্রেডিয়েন্ট আপনি চাইলে ম্যানুয়ালি এখান থেকে এই যে বানাতে পারবেন, এই সেম
ডাবল ক্লিক করেন, কালার দেন। আবার এই বক্সের উপর ডাবল ক্লিক করেন, কালার দেন। আচ্ছা, এখানে দেখেন উপরের দিকে যে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, তার মানে উপরের দিকে অপোসিটি কমানো আছে এই কালারটা। এই কালারের অপোসিটি পাবেন হচ্ছে এই জায়গাটায়, এই যে উপরেরটা। এখানে নরমালি ইলাস্ট্রেটরে দুইটা থাকে, এখানে উপরেও দুইটা আছে। এই উপরে দুইটার কাজ হচ্ছে অপোসিটি। এটা সিলেক্ট করে আপনি এই যে অপোসিটি আসছে, অপোসিটিটাকে 100% করে দেন। এবার আপনি দেখতে পাবেন কালারস, দেখছেন? সো এখান থেকে আপনারা এভাবে গ্রেডিয়েন্ট, আর এটা তো আপনারা অলরেডি জানেন যে এটা দিয়ে কালার এরিয়া করা যায়, পার্সেন্টেজটা কোন দিকে বেশি কোন দিকে কম। বুঝতে পারছেন? এই লিনিয়ারের উপর ক্লিক করে রেডিয়াল পাবেন, অ্যাঙ্গেল পাবেন, এখানে আবার কয়েকটা নতুন নতুন গ্রেডিয়েন্ট পাবেন, রিফ্লেক্টেড পাবেন, এই ধরনের নতুন নতুন স্টাইল, ডায়মন্ড পাবেন, এই যে একটা তারার মতো, এগুলা এই স্টাইলগুলো পাবেন। সো গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেল আপনি চেঞ্জ করতে পারেন এখানে। এখানে আবার লাইভ টুলটা কিন্তু শেপের মধ্যে কাজ করে না। আমরা লাইভ টুল যেরকম ইলাস্ট্রেটর এডিট করলাম না, আপনি যদি মনে করেন যে আমি শেপটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট লাইভ টুল নিয়ে একে ধরে টান দিব, কাজ করবে না, কাজ করবে না এভাবে। এভাবে কাজ করানো পসিবল না। হ্যাঁ, যাবে না কেন? লেয়ার ছাড়া আপনি এই শেপ সিলেক্ট করে ডিলিট করবেন। তবে শেপ সিলেক্ট করলে ডিরেক্টলি শেপ সিলেক্ট যেন হয়, তাহলে আপনি এটার জন্য এখানে অটো সিলেক্টর টিক চিহ্ন দিয়ে রাখবেন। অটো সিলেক্ট যদি বন্ধ করে রাখেন, তাহলে আপনি কিন্তু ডিরেক্টলি শেপটাকে সিলেক্ট করতে পারবেন না লেয়ার ছাড়া। এই দেখুন, এখন আপনি সারাদিন ট্রাই করলেও এই শেপটাকে সিলেক্ট করতে পারবেন না। এই জন্য অটো সিলেক্টরতে টিক চিহ্ন দিয়ে রাখবেন এই জায়গায়, তাহলে হচ্ছে আপনি যা সিলেক্ট করবেন ইলাস্ট্রেটরের মতো সিলেক্ট হবে। সো উপরে অটো সিলেক্টর টিক চিহ্ন দিয়ে রাখবেন। সো শেপের মধ্যে কালার দেয়া এবং হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট দেয়া, এটা বুঝছেন? হ্যাঁ, কন্ট্রোল ইন্টার, হ্যাঁ অল্টার প্লাস, আরো ওয়ে বলতেছি আমি, কালারের আরো ওয়ে আছে। সো এটা একটা কালার ছিল। আপনি এবার যদি চিন্তা করেন যে কালার দিবেন, হ্যাঁ, এর মধ্যে কালার দিতে চাইলে আপনি কি করবেন? এর মধ্যে আবার শেপের মধ্যে আরেকটা ওয়ে কালার দেয়া। আপনি ডিরেক্টলি শেপটাকে সিলেক্ট করে এখানে একটা বক্স পাবেন, আরো শর্টকাট ওয়ে, এই জায়গায় শেপের মধ্যে এই যে বক্স পাবেন, এই এখানে ডাবল ক্লিক করবেন, ডাইরেক্ট আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন। এটা শর্টকাট ওয়ে লেয়ারের মধ্যে, এটা ঠিক আছে, এটা একটা ওয়ে। দেন আপনি চাইতেছেন ডিরেক্টলি লেয়ারের মধ্যে কালার দিবেন। আপনি আইড্রপার থেকে একটা ছবিতে কালার নিছেন, মানে ধরেন আপনি আইড্রপার দিয়ে একটা ছবি থেকে কালার নিছেন, যে কালারটার কালার হচ্ছে, মানে যে কালারটা হইতেছে আপনার এইরকম ইয়েলো, এরকম এটা নিছেন আপনি আইড্রপার দিয়ে। তো কালারটা আপনার এখানে যে ফিলের বক্স এখানটায় চলে আসছে, দেখছেন, যেটা আমাদের ওখানে আসছে। আর বাই দ্য ওয়ে এখানে দেখেন দুইটাই কিন্তু ফিল, আমাদের ইলাস্ট্রেটরে একটা ফিল একটা স্ট্রোক ছিল, এখানে দুইটাই ফিল। এটা আসলে দুটো ফিল না, উপরেরটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার আর নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। তো ফোরগ্রাউন্ড কালারে আইড্রপার দিয়ে আপনি একটা কালার সিলেক্ট করে রাখছেন, মানে ধরে রাখেন এটা আপনার কালারটা কপি করা আছে ফোরগ্রাউন্ডে। এবার আপনি যদি শেপটাকে সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস দেন, কালারটা এই জায়গায় শেপের উপর বসে যাবে অটোমেটিক্যালি। সো আপনি যদি আইড্রপার দিয়ে কোনো জায়গা থেকে কালার পিক করেন, এই যে যেমন এখন ব্ল্যাক কালার আছে, তাই না, এই ফোরগ্রাউন্ড কালারে শেপের লেয়ারটা সিলেক্ট করে আপনি অল্টার ব্যাক স্পেস দিলে ওই কালারটা এই জায়গায় বসে যাবে। সো আইড্রপার দিয়ে যে কোনো কালার আপনি পিক করে ওটাকে যদি আপনি অল্টার ব্যাক স্পেস দেন এই জায়গায় শেপের মধ্যে লেয়ারটা সিলেক্ট করে তাইলে বসে যাবে। সো তিনটা ওয়ে আছে শেপের মধ্যে কালার দেওয়ার, বুঝতে পারছেন? আরো একটা ওয়ে আছে, আরেকটা ওয়ে হচ্ছে এফএক্স থেকে শেপের লেয়ারটা সিলেক্ট করে আপনি যদি নিচে দেখেন, এই লেয়ার প্যানেলের নিচে এখানে পাবেন এফএক্স। এফএক্স এর উপর ক্লিক করবেন। এফএক্স কোনটা বলেন তো? ইলাস্ট্রেটরে এফএক্স কাকে বলে বলেন দেখি? এফএক্স কাকে বলে? ইলাস্ট্রেটরে এফএক্স কই পাইছিলেন? ইলাস্ট্রেটরে মনে আছে? না, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা হচ্ছে এফেক্ট, হ্যাঁ, এই ড্রপ শ্যাডো হচ্ছে এফএক্স, মানে আপনার এফেক্ট কে শর্ট ফর্মে বলা হয় এফএক্স। এখানে কিন্তু উপরে দেখেন, এই যে আমাদের উপরে ইলাস্ট্রেটরে এফেক্ট নামে একটা প্যানেল ছিল, এখানে কিন্তু নাই, এফেক্ট বলতে কোনো কিছু নেই, এফেক্ট বলতে কিছু নেই। বাট নিচে লেয়ার প্যানেলের নিচে এখানে আবার এফেক্টস দেয়া আছে।
তো এখান থেকে আপনি এফএক্স এ যাই, আপনি এখান থেকে ডিরেক্টলি লেয়ারটা সিলেক্টেড থাকতে হবে অবশ্যই। সিলেক্ট করে আপনি এফএক্স এ যাবেন। এফএক্স এ যাওয়ার পর এখানে দেখবেন হচ্ছে ইয়ারগুলো এই যে কালার ওভারলে দিবেন। কালার ওভারলে দিলে আপনার সামনে এরকম একটা প্যানেল আসবে। এইবার আপনি এখান থেকে ডিরেক্টলি এর কালার, সো অনেকগুলো ওয়ে আছে, আপনি চুজ করবেন আপনার কাছে কোনটা ইজিয়ার লাগে, কখন কোনটা কাজে লাগে। এখান থেকেও দিয়ে যায় এফএক্স আকারে। এই আবার এডিট করতে চাচ্ছেন এফএক্স, এই কালার ওভারলে এফএক্টস লেখা, এটার উপর ক্লিক করেন, ডাবল ক্লিক, আবার এই প্যানেল আসবে। এখান থেকে আপনি এফএক্স এর কালার চেঞ্জ করে দেন, অপাসিটি দিয়ে দেন, এরকম কমায় বাড়ায় দিতে পারবেন অপাসিটি। বুঝতে পারছেন? আমি শেপে কালার দেওয়ার 4টা ওয়ে বললাম। এখান থেকে সবকিছু দেওয়া যায়। আপনার এখানে কি বলে শেপ সিলেক্ট করে এই যে এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট, এখানে দেখেন এই যে গ্রেডিয়েন্ট ওভারলে আছে, এই যে গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে আপনি এই যে গ্রেডিয়েন্ট দিতে পারবেন। প্যানেলটাতে একটু ডিফারেন্ট বাট অনেক হিবিজিবি মনে হলেও বেসিক জিনিস সেম। এটার উপর ক্লিক করেন, এই যে সেম ওই বারটাই দেখতেছেন যেটা আপনাকে আমি এই জায়গায় দেখাইছিলাম, সেম বার। নিচে আপনি কালার দিতে পারবেন, আপনি চাইলে এখানে কালার অ্যাড করতে পারবেন, ডাবল ক্লিক করে এই যে কালার অ্যাড করতে পারবেন। এটা আমরা একটা অন্য কালার অ্যাড করি, এই যে এরকম কালার অ্যাড করতে পারবেন। কালার আপনি টান দিয়ে নিচের দিকে নিয়ে আসলে কালার ডিলিট হয়ে যাবে। আপনি এটার অপাসিটি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন এখান থেকে। বেসিক জিনিসটাই, বাট এখানে একটা মজার জিনিস আছে এই জায়গায় এফএক্টস এ, এটাকে ধরে আপনি নড়াচড়া দিতে পারবেন, লাইভ এডিট করতে পারবেন, বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। বুঝছেন? এটা লাইভ এডিট করা যায়, একটু মজার জিনিস আছে গ্রেডিয়েন্ট ওভারলে থেকে। আপনি চাইলে এখান থেকে অ্যাঙ্গেল ডিফাইন করে দিতে পারেন এরকম, যেরকম ইচ্ছা। সো এই এফএক্টস গুলো যেটা দেখতেছেন এই যে এখানটায়, এফএক্টস এর মধ্যে কি অনেক কিছু আছে দেখেন। ড্রপ শ্যাডো আছে এফএক্টস এ, আউটার গ্লো আছে এফএক্টস এ, প্যাটার্ন ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, কালার ওভারলে, ইনার গ্লো, ইনার শ্যাডো, সবকিছু কিন্তু ওই ইলাস্ট্রেটর যে এফেক্টস এ যা যা ছিল এখানে কিন্তু সবগুলাই আছে। এগুলাকে আবার এখানে বলা হয় ব্লেন্ডিং অপশনস। এই দেখেন পুরো প্যানেলটা হচ্ছে এরকম ব্লেন্ডিং অপশনস এর প্যানেলটা, এটাকে বলা হয় ব্লেন্ডিং অপশনস। এখানে যখন আপনি ধরেন এই শেপের মধ্যে ড্রপ শ্যাডো দিতে চাচ্ছেন, এখানে একটা শেপ আছে কিন্তু ড্রপ শ্যাডো দিতে চাচ্ছেন, এখানে ড্রপ শ্যাডো কই, এই যে এটা ড্রপ শ্যাডোর উপর লেয়ারের উপর সিলেক্ট করবেন, দেখেন ড্রপ শ্যাডো চলে আসছে, দেখছেন অটো। এবার আপনি এর অপাসিটি বাড়ান, অপাসিটি কমান, কত পার্সেন্ট রাখবেন, অ্যাঙ্গেল ডিফাইন করেন। আপনি চাইলে ম্যানুয়ালি ড্রপ শ্যাডোটাকে এভাবে নড়াচড়াও করাতে পারবেন, এখানে কোন অ্যাঙ্গেলে কোন দিকে উঠাতে চাচ্ছেন আপনি ইচ্ছা মতো এটাকে ডিফাইন করতে পারবেন। একটা সুবিধা, ড্রপ শ্যাডোর কালার দিতে পারবেন। আপনি চাইলে ডিসটেন্স মানে দূরত্ব ড্রপ শ্যাডোর এটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এখানে স্প্রেড আছে, শ্যাডোটা কত দূরে স্প্রেড করবে, কত কম স্প্রেড করবে। সাইজ, ড্রপ শ্যাডোর সাইজটা কত বড় হবে, ড্রপ শ্যাডোর সাইজটা কত কম হবে। বুঝতে পারছেন? এখানে কিন্তু ব্লার নাই, তো এগুলোকে মিলায় আপনাকে একটা ব্লার এফেক্ট ক্রিয়েট করতে হবে। ড্রপ শ্যাডোতে ইলাস্ট্রেটরে যেমন ব্লার ছিল, এখানে কিন্তু দেখেন ডিসটেন্স আছে, স্প্রেড আছে, সাইজ আছে, বাট ব্লার নাই। ওকে করলে ড্রপ শ্যাডোটা এখানে বসে যাবে। সো এফেক্টস গুলা শেপে কালার দেয়া, এই দুটো জিনিস বুঝছেন, গ্রেডিয়েন্ট দেয়া, কালার দেয়া শেপে, ঠিক আছে? সো বেসিক জিনিস এটাই ছিল। এখন যদি আপনি এখান থেকে এটাকে ডিলিট করে দিই লেয়ারটা, ফাইন। এবার আপনাদের যেটা দেখাবো পেন টুল, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে পেন টুল। পেন টুল হচ্ছে পি শর্টকাট। পেন টুলে দুইটা জিনিস আছে এখানে ইলাস্ট্রেটর, ফটোশপে বারবার ইলাস্ট্রেটর আসতেছে। তো পেন টুল ফটোশপের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে পাথ। একটা হচ্ছে শেপ, একটা পাথ। আপনি শেপ নিয়ে কাজ করবেন না পাথ নিয়ে কাজ করবেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। সো শেপ দিয়ে বানাইলে শেপ হবে, আমি শেপ সিলেক্ট করলাম। এবার আমি যদি এটা দিয়ে নরমালি যেভাবে ইলাস্ট্রেটরের মতো প্রেস করি, করলাম, দেখেন শেপ হইছে একটা। যেহেতু এটা একটা শেপ, আমি এটাকে এডিট করতে হলে, এটাতে কালার দিতে হলে কই যেতে হবে, শেপ টুলে যেতে হবে, কিংবা আপনি এখানে ডাবল ক্লিক করেও কালারগুলো দিতে পারবেন এরকম। সো পেন টুলটা বেসিক সেম ভাবেই কাজ করে। এখানে পেন টুলে দেখেন আপনি শেপগুলো বানান যেভাবে, সেম ভাবে বানাবেন। আর এখানে আছে পেন টুলের পাথ। পাথ বানানো যায় কিভাবে দেখেন, পাথেও কিন্তু সেম কাজই হচ্ছে।
বাট এই পাথ বানাইলে এর মধ্যে আপনি কালার দিতে পারবেন না, ওয়ে আছে গায়েব হয়ে যাবে। পাথ বানাইলে এটা দেখেন আপনি যেই ফাঁকা জায়গায় ক্লিক করবেন গায়েব হয়ে যাবে। এন্ড পাথটা নরমালি আপনি পেন টুলে থাকলেই দেখতে পাবেন। বাট পাথ যখন বানাইছেন তখন কিন্তু লেয়ার ক্রিয়েট হয় নাই। আপনারা নোটিস করেন পাথ আমি বানাইছি একটা, লেয়ার কিন্তু হয় নাই। কিন্তু আমি যদি এই পাথের বদলে এখানে একটা শেপ ক্রিয়েট করি, এখান থেকে শেপ সিলেক্ট করে দিলাম, শেপ বানানোর সাথে সাথে দেখেন এই যে লেয়ার চলে আসছে, দেখছেন? সো পাথ যখন আপনি বানাবেন সেটা কিন্তু লেয়ার ক্রিয়েট করে না, শেপ একটা লেয়ার ক্রিয়েট করে। সো পেইন্ট টুলটা বেসিক্যালি যেভাবে আপনার কাজ করে ওইভাবে কাজ করবে। এখানে ডিরেক্ট সিলেকশন টুল কই? এখানে ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে এই যে এই শেপটার উপর রাইট ক্লিক করে দেখুন ডিরেক্ট সিলেকশন, সেম ভাবেই কাজ করে। ওখানে যে ডিরেক্ট সিলেকশন টুল কাজ করে এখানেও সেম ভাবেই কাজ করে। এতটুকু বুঝছেন? ও বাই দ্য ওয়ে, ফটোশপের পাথ ফাইন্ডার কিন্তু বহুত প্যারাদায়ক, আগে বলে দিচ্ছি। ফটোশপে পাথ ফাইন্ডার কিন্তু ইজি না। ফারহা, আপনি ফটোশপ নিয়ে এক্সপেরিয়েন্স, তো বলেন তো ফটোশপের পাথ ফাইন্ডার কই আছে? ইলাস্ট্রেটরে যেমন পাথ ফাইন্ডার আছে, ফটোশপে পাথ ফাইন্ডার কই আছে নাকি নাই? ফারহা কোথায় আছে বলেন তো? উইন্ডোতে পাথ ফাইন্ডার, পিতে প্যারাগ্রাফ স্টাইল, পাথ কোথায় আছে? এই পাথে নাই তো। উইন্ডোতে কই কি লিখবো, কি সার্চ করবো উইন্ডোতে বলেন দেখি? হ্যাঁ, তো উইন্ডোতে সাজায় যে রাখবো পাথ ফাইন্ডারটা কই আমাকে বলেন, এখানে থাকা তো উচিত। নাই তো। বলেন। উইন্ডোতে কি লিখে সার্চ করব বলেন, মানে কি সার্চ করব? আমাদের ইলাস্ট্রেটরের উইন্ডোতে যেমন পাথ ফাইন্ডার আছে, এখানকার উইন্ডোতে পাথ ফাইন্ডার নাই। তাহলে কি ফটোশপে পাথ ফাইন্ডার নাই? কোয়েশ্চেন হচ্ছে আমার এটা। তাহলে আমি শেপ কাটবো কেমনে? আচ্ছা, ওইটা যেহেতু পাথ ফাইন্ডার নেই, এখন বলেন আমি একটা সার্কেলকে অর্ধেক করব, কেমনে করব? এটা আমার একটা সার্কেল, অর্ধেক করব কেমনে? আপনারা কি পাথ ফাইন্ডার কেউ দেখছেন এখন পর্যন্ত? চোখে কি পড়ছে পাথ ফাইন্ডার কোথাও এখনো? কি বলেন? এই তো পাথ ফাইন্ডার, এই যে। সো লেটস সি, ফরসে আমি যদি এটা কাটতে চাই, শেপকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটাকে কি করব? সাবস্ট্রাক্ট করে দিলাম। এটার পাথ ফাইন্ডারটা খুব প্যারাদায়ক, আমার খুব প্যারা দেয়, প্রচুর প্যারা দেয় এই পাথ ফাইন্ডার। শেপটার একটা আলাদা কালার দিই। দেখছেন প্যারা দিতেছে এটা। নর্মাল পাথ ফাইন্ডার যেভাবে ইলাস্ট্রেটর কাজ করে এটা এইভাবে কাজ করে না, সমস্যা হচ্ছে এটাই। এক্সক্লুড ইনক্লুড কোনোভাবেই কাজ করে না দুটোকে সিলেক্ট করলে। সলিউশন কি বলেন দেখি? সলিউশন কি? এটা কিন্তু নর্মাল ইলাস্ট্রেটর যেভাবে কাজ করে আমাদের, দুইটাকে সিলেক্ট করলাম, ইউনাইট করে দিলাম, হয় না। দেখেন হইছে, হয় নাই। সলিউশন কি? হোয়াটস দ্য সলিউশন? কেউ? ওটা তো মিলাই দিবেন, ওটা তো চোরাই বুদ্ধি হয়ে গেল। বাট আমি এটা কাটবো, কাটার জন্য যেটা করতে হবে, আপনি যদি এই শেপ সিলেক্ট করছেন না, এবার আরেকটা শেপ বানাবেন। দেখেন এই শেপটা যখন আপনি বানাবেন, এর উপরে ধরেন আমি এর উপর আরেকটা সার্কেল বানাবো, যেই সার্কেলটা এই সার্কেলটাকে কাটবে কিংবা জয়েন্ট করবে বা সাবস্ট্রাক্ট কিছু একটা করবে। দেন আপনি এটা বানানোর আগে
এখানটায় কিছু অপশনস পাবেন। এই যে আপনি যে নিউ একটা শেপ বানাবেন, এটাকে কি বানাবেন? নিউ লেয়ার বানাবেন, কম্বাইন করবেন মানে ইউনাইট করবেন, সাবস্ট্রাক্ট ফ্রন্ট মানে মাইনাস ফ্রন্ট করবেন, ইন্টারসেক্ট আর এক্সক্লুড তো আপনারা অলরেডি জানেন। সো পাথফাইন্ডারে কয়েকটা ওয়ে দেয়া আছে এখানে। এখন আমি যদি এটাকে ধরেন কম্বাইন দিই, কম্বাইন দিয়ে যদি এর উপর আমি আরেকটা শেপ বানাই, ফার্স্টে এটার সাথে আরেকটা সার্কেল বানালাম, এরকম ছেড়ে দেন, সিলেকশন টুল নেন, দেখেন এটা কম্বাইন হয়ে গেছে। কত প্যারাদায়ক দেখছেন? তারপরে আপনি যদি মাইনাস ফ্রন্ট করতে চান, ফার্স্টে আমি আরেকটা শেপ বানাবো স্কয়ার, যেটাকে আমি এটাতে রেখে কাটবো। কাটতে হলে কি করতে হবে আমাকে? সাবস্ট্রাক্ট, এই টার্ম কাটেন, কেটে দিচ্ছি, দেখছেন? বুঝেন নাই? ধরেন আপনি একটা সার্কেল বানাইছেন, এই জন্য পাথফাইন্ডার আমরা ইলাস্ট্রেট ফটোশপে কেউই আমরা কেউ ইউজ করি না, মাথা খারাপ করে দেয় ফটোশপ। এই যে আমার একটা শেপ, এটাকে আমি অর্ধেকটা কেটে ফেলবো। সো একটা স্কয়ার বানাবো, বানানোর আগে এর অর্ধেকটা কাটার জন্য আমার স্কয়ার বানাবো। বানানোর জন্য আমাকে কি করতে হবে? এই যে এখানে সিলেক্ট করে উপর থেকে এই যে এই জায়গা থেকে আপনাকে বলে দিতে হবে এরপরে যে লেয়ারটা আপনি বানাবেন ওইটা নিচের লেয়ারটার সাথে কিভাবে আপনার মানে কম মানে কি বলে কিভাবে রিঅ্যাক্ট করবে অ্যাকচুয়ালি। ও নিচে যে শেপটা আছে ওই শেপটার সাথে এটা কি কম্বাইন করবেন, নতুন লেয়ার বানাবেন, সাবস্ট্রাক্ট করবেন না ইন্টারসেক্ট এক্সক্লুড করবেন? আমি চাচ্ছি সাবস্ট্রাক্ট করব। সাবস্ট্রাক্ট করতে হলে কি করতে হবে? নতুন একটা লেয়ার বানাবো, ওই লেয়ারটাকে আমি করব হচ্ছে সাবস্ট্রাক্ট। এবার এই শেপটাকে সিলেক্ট করলাম, সাবস্ট্রাক্ট করব। এবার এই শেপটাকে সিলেক্টেড থাকা অবস্থায় আমি এভাবে অর্ধেক করে দিলে দেখেন কেটে দিবে। এভাবে আপনার যতটুকু দরকার আপনি এটাকে কাটতে পারবেন। যদি এটা অনেক পেইন, জাস্ট এটা ফটোশপ, সরি ফটোশপের এই পাথফাইন্ডার, এর কোনো সলিউশন আমি এখন পর্যন্ত পাইনি। বিরক্তিকর। পাথফাইন্ডারটি কি অ্যাকচুয়ালি বুঝছেন আপনারা? আসলে কি বুঝছেন পাথফাইন্ডারটা? সবাই বুঝছেন? এখানে জাস্ট নরমালি আপনাকে পাথফাইন্ডারটা আসলে কিভাবে কাজ করে, ধরেন আপনি একটা শেপ বানাইছেন এরকম, এরপরে আরেকটা শেপ বানাবেন আপনি। তো এবার ওই শেপটা যখন বানাবেন ওইটাকে আগে থেকে আপনার বলে দিতে হবে আপনি এটাকে নিচের শেপটার সাথে কি করতে চাচ্ছেন। সিলেক্ট করেন, নিচের শেপটার সাথে আপনি কি করতে যাচ্ছেন, সাবস্ট্রাক্ট, ইনক্লুড, এক্সট্রাক্ট, কম্বাইন। আমি ইন্টারসেক্ট বা এক্সক্লুড করব। এক্সক্লুড করতে হলে এর মধ্যে থেকে কেটে ফেলবো, তাই না? তো আমি এরকম একটা শেপ কেটে ফেলতে চাচ্ছি, কেটে ফেলছি দেখেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি এটাকে পরবর্তীতে এডিট করতে গেলে ঝামেলা হবে। ফার্স্ট অফ অল আপনি ঠিক মতো একবারে কাজ করতে পারবেন না, প্যারাদায়ক। সো আরেকটা ওয়ে আছে, বাট ওইটা আরো প্যারা। সহজ ওয়ে আমি বলে দিই, একটা সহজ ওয়ে, সব থেকে ইজিয়েস্ট ওয়ে আমি বলে দিই। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ফটোশপে পাথফাইন্ডার ইউজই করবেন না। ফটোশপের পাথফাইন্ডার খুবই প্যারাদায়ক, ইউজই করেন না। ইলাস্ট্রেটরের থেকে আপনি শেপ বানাবেন, কমপ্লেক্স শেপ বানাবেন। পাথকে শেপ বানাতে পারবেন না, পাথ কখনো শেপ হবে না। শেপ শেপ আর পাথ হচ্ছে পাথ, পাথ আলাদা শেপ আলাদা। ফটোশপের ক্ষেত্রে, ইলাস্ট্রেটরে আবার পাথ দিয়ে কিন্তু শেপ বানায়। সো আপনারা ইলাস্ট্রেটরে পাথফাইন্ডার দিয়ে শেপ বানায় ওটাকে আপনি এখানে আনতে পারবেন, কপি পেস্ট করে নিয়ে আসতে পারবেন এবং এখানে আসে আপনি এডিট করতে পারবেন, কালার টালার সবই দিতে পারবেন। এই জন্য যখন কোনো শেপ বানানো হয় এখানে ফটোশপে খুব প্যারা হয়, স্পেশালি শেপ বানানোর বেলায়। ঠিক আছে? এই জন্য পাথফাইন্ডারটার জন্য বিখ্যাত হচ্ছে ইলাস্ট্রেটর। ঠিক আছে? কপি করবেন, দাঁড়ান দেখাইতেছি। এআই ফাইলকে পিএস এ কনভার্ট করা যায়, বাট কাজ করবে না, এডিটেবল হবে না।
যেমন এখানে দেখেন ফটোশপ ইলাস্ট্রেটরে আপনি একটা শেপ বানাইছেন, ইলাস্ট্রেটরটা ওপেন হোক। শেপ নিয়ে বহুত প্যারা দেয়, শেপের খেলা করতে হলে ইলাস্ট্রেটরে আসতেই হবে আপনার। ফটোশপ শেপের জন্য কখনোই সুইটেবল না। যখনই কোনো লোগো বানানো হয় এই জন্যই ইলাস্ট্রেটর চুজ করা হয়, ফটোশপে লোগো বানানো হয় না, এটা হচ্ছে মেইন রিজন। সো আপনি এখানে একটা সার্কেল বানাইলেন, এই আমার সার্কেল, এবং সার্কেলটাকে আমরা দুই অর্ধেক করব অ্যাজ ইউজুয়াল লাইন টুল দিয়ে মাঝামাঝি ভাগ করে নিলাম। সিলেক্ট করে পাথফাইন্ডার দিয়ে আর ডিভাইড করে রাইট ক্লিক আনগ্রুপ, দুই টুকরা হয়ে গেল। এটাকে কপি করেন, কন্ট্রোল সি, ইলাস্ট্রেটরে যায় কন্ট্রোল বি, ফটোশপে যায় কন্ট্রোল বি, চলে আসবে, টাইম নিবে। আসে না কেন? এই যে আসছে। তো আপনি এটা কি হিসেবে আনবেন? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আকারে আনবেন। হ্যাঁ, শেপ লেয়ারেও আনতে পারেন, স্মার্ট অবজেক্টটা আনতে পারেন। স্মার্ট অবজেক্টে আনলে কি হবে, আমরা ইলাস্ট্রেটরে আবার পরবর্তীতে এডিট করতে পারবো এটাকে। শেপ লেয়ারে আনলে ফটোশপে এডিট করতে হবে। তো এটাকে আমি স্মার্ট অবজেক্ট আকারে আনলাম, এই যে আমার শেপটা চলে আসছে। বুঝতে পারছেন? তো এইভাবে আপনি শেপগুলোকে কাটাকাটি ইজিলি আনতে পারবেন, যেটা আমার কাছে মনে হয়, আমি আমার মনে করি যে আপনার ফটোশপের থেকে ইজিয়ার ইলাস্ট্রেটরে। পাথ কেমনে ইউজ করবেন ফটোশপে, দাঁড়ান দাঁড়ান, ধৈর্য রাখেন, যাই নাই তো, যাচ্ছি। সো এই কয়েকটা হচ্ছে বেসিক ইউজ। এখন আমার কথা হচ্ছে শেপ বানাতে পারবেন, আপনি টাইপ টুল দিয়ে লিখতেও পারবেন। তবে লেখার আগে সবসময় মনে রাখবেন এডিট করতে হলে আপনাকে টাইপ টুলে যেতে হবে, দেন আপনি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এডিট করতে পারবেন, ঠিক আছে? সো দ্য বেসিক ফ্যাক্ট হচ্ছে আপনাকে এখানে যেই টুল নিয়ে কাজ করবেন ওই টুলে আপনাকে যাইতে হবে, ঠিক আছে? তো ফটোশপের বেসিক জিনিসগুলো বুঝেন, কারণ ফটোশপ যদি আপনারা একেবারে পুরা খাইতে চান গিলে, তাহলে আপনাদের পেট খারাপ হয়ে আপনারা আর পরবর্তীতে গ্রাফিক ডিজাইন করবেন না। সো ফটোশপটা ধীরে ধীরে বুঝেন, বেসিকগুলো বুঝেন। বুঝতে পারছেন? ইলাস্ট্রেটরে যা যা পারেন ফটোশপে তা তা করতে আপনাদের একটু টাইম লাগবে। তো শেপ বানাতে পারি, লিখতে পারি, কালার দিতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি। এখন আমাদের একটা ফ্লায়ার বানাতে গেলে লাগবে হচ্ছে ক্লিপিং মাস্ক করা। আমাদের জানতে হবে যে ক্লিপিং মাস্ক কিভাবে করব, ঠিক আছে? হ্যাঁ, লেয়ার বুঝতে 5 দিন না, লেয়ার আরো ইজিলি বুঝাই দিব, লেয়ার বুঝতে কোনো টাইমই লাগে না। আমারও লাগছিল, বাট আমি আপনাদেরকে শর্টকাট ওয়ে বুঝাই দিব, লেয়ার নিয়ে ভয় পায় না। আমি যেগুলো যেগুলো বলতেছি খালি এগুলো মাথায় রাখেন, বাকি ভুলে যান। ইলাস্ট্রেটর ফটোশপে বহুত কিছু করা যায়, ফটোশপে দুনিয়া বানায় ফেলা যাবে, বাট ভুলে যান। এখন যেহেতু আপনারা একদম নতুন, আমি যেগুলো যেগুলো বলতেছি এগুলো মাথায় নেন, কারণ এগুলো মাচ মোর ইম্পর্টেন্ট, বেসিক জিনিস। আপনার বেসিকে হাঁটা না ঠিক শিখলে আপনি দৌড়াতে পারবেন না। তো বেসিকগুলো আগে বুঝেন। তো আমার এখন একটা ফ্লায়ার বানাতে গেলে লাগবে ক্লিপিং মাস্ক, ঠিক আছে? ক্লিপিং মাস্ক করা লাগবে। ক্লিপিং মাস্ক কিভাবে করবেন? ইলাস্ট্রেটর ক্লিপিং, ফটোশপ ক্লিপিং মাস্ক আরো ইজিয়ার। যেমন আপনি আগে একটা শেপ বানান, যে আমি এই শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করব। সার্কেল বানাইলাম, আমি এই শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করব। তো এই যে শেপের মধ্যে যদি আমি ক্লিপিং মাস্ক করতে চাই, তাহলে আমাকে একটা শেপ বানাইতে হবে। এবার বানানো ডান আমার শেপ, এবার আমার ছবি লাগবে। ছবিটা আমরা ফাইল থেকে প্লেস এমবেডেড নিয়ে আসতে পারি, অথবা আপনি ক্লিক এন্ড ড্র্যাগ করে যেভাবে আনতে চান ওইভাবে আনতে পারেন। আমরা এখানে ডাউনলোডে যায় দেখি কোন ছবি আছে। এই যে এটাকে নিয়ে আসি, এটা আমার খুব ভালো লাগছে ছবিটা। এই যে ছবিটা আসছে, টিক চিহ্ন দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে। এখানে আবার ছবি আনার পরে টিক চিহ্ন আসবে উপরে, এটা দিয়ে কনফার্ম করতে হবে আপনার এটা জায়গা মতো বসানোর জন্য। আচ্ছা, এখন অনেকের একটা প্যারা হইতে পারে যে আপনারা ছবিটাকে ছোট বড় করতে পারতেছেন না, বাউন্ডিং বক্স নাই। ভাইয়া বাউন্ডিং বক্স নাই, আমি ছবি ছোট বড় করতে পারতেছি না। এটার জন্য আপনাদের যেটা করতে হবে, এখানে দেখবেন একটা অপশন থাকে সিলেকশন টুলে থাকলে, অটো সিলেক্ট যেমন আছে, এখানে অপশন থাকবে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। এই ট্রান্সফর্ম কন্ট্রোলস এ টিক চিহ্ন দিয়ে রাখলে দেখেন বাউন্ডিং বক্স আসবে। এটাকে আপনি ছোট বড় করতে পারবেন, এটাকে আপনি ঘুরাইতে পারবেন। বাট আপনি যদি এখানে ট্রান্সফর্ম কন্ট্রোলসটা
শো বন্ধ করে রাখেন তাহলে কিন্তু ছোট করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি তারপরেও ট্রান্সফর্ম কন্ট্রোল, ভাই আমার ট্রান্সফর্ম কন্ট্রোল দিয়ে কাজ করতে প্রবলেম হচ্ছে, আমি বন্ধ করে রাখছি, আমি এবার ছোট করতে চাচ্ছি, কিভাবে করবেন? সিলেকশন টুল নিয়ে শেপ বা লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিবেন। সেম টাইপ টুল যেমন কন্ট্রোল টি দিয়ে আনতেন, এবার সিলেকশন সেম ভাবে কন্ট্রোল টি দিতে হবে, তাহলে আবার ট্রান্সফর্ম কন্ট্রোলসটা চলে আসবে, এবার আপনি আবার এটাকে এডিট করতে পারবেন। ঠিক আছে, সেম। সো টাইপ টুল আর এখানেও যেহেতু কন্ট্রোল টি দুইটারই শর্টকাট কন্ট্রোল টি, তাহলে তো ভাইয়া এটা হচ্ছে কন্ট্রাডিক্ট করার কথা, তাই না? কিন্তু করবে না, কারণ হচ্ছে আপনি সিলেকশন টুলে থাকে দিতেছেন হচ্ছে কন্ট্রোল টি, তাহলে এটা কি হিসেবে কাজ করবে? আপনার সিলেকশনের যে শর্টকাট কন্ট্রোল টি, মানে ট্রান্সফর্ম কন্ট্রোলস এর শর্টকাট হিসেবে কাজ করবে। আবার টাইপ টুলে আপনি টাইপ করতেছেন, সেই অবস্থায় যদি আপনি কন্ট্রোল টি দেন তখন আবার টাইপ টুলের অপশনটা আসবে, সেটা মাথায় রাখবেন। বুঝতে পারছেন? বুঝে গেছে? তো টাইপ টুলে যখন আপনারা লিখবেন তখন কন্ট্রোল টি দিলে টাইপের প্যানেল আসবে, আর সিলেকশন টুল দিয়ে যখন আপনি দিবেন কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্মের অপশন আসবে। সো আপনি এটা বন্ধ করে আপনি কন্ট্রোল টি দিয়ে যদি কাজ করতে অভ্যস্ত হন, জানি অভ্যস্ত হবেন না, যাদের ফার্স্ট টাইম তারা অভ্যস্ত হবেন না, তাদেরকে আমি বলবো যে ট্রান্সফর্ম কন্ট্রোলসটা অন করে রাখেন, আর যারা অলরেডি এটা বন্ধ করে কাজ করা অভ্যস্ত কন্ট্রোল টি দিয়েও করতে পারেন, একই কথা। আমরা ছবিটাকে ঘুরাই দিই, কি সুন্দর তাকায় আছে গুলো। যাই হোক, আর দাঁত হয় না এখনো, দেখছেন? আচ্ছা, ছবিটাকে আমরা ইলাস্ট্রেটরে কি করতাম? নিচে পাঠাইতাম, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, সেম শর্টকাট হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, ওইটা কিন্তু আমাদের এখানেও সেম। এখানে আবার আপনি যদি চান, এই যে ডান পাশে দেখেন লেয়ার গুলো একটা একটা করে সিরিয়ালি আসতেছে, দেখেন না? এটাকে আপনি উপরে উঠাও নামাও, নামান যাই করেন না কেন, উঠান নামান ওই সেম কাজই করবে, উপরে নিচের কাজ করে। যেমন আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট বা রাইট ক্লিক অ্যারেঞ্জ করে যেটা করছিলাম, এটাও কিন্তু সেম কাজ করে। সো লেয়ার উপরে নিচে করেও কিন্তু আপনি ওই কাজটা করতে পারেন, উপরে নিচে নিয়ে যেতে পারেন এদেরকে। সো ইলাস্ট্রেটরে আমাদের ছবি উপরে থাকতো, শেপ নিচে থাকতো, তাই তো? ইলাস্ট্রেটরে যখন ক্লিপিং মাস্ক করতাম ছবি উপরে থাকতো, শেপ নিচে থাকতো। সবগুলা ভুল। ছবি কেন উপরে থাকতো না শেপ নিচে থাকতো, কোনটা ঠিক করে বলেন? শেপ উপরে থাকতো। সো এখানে কিন্তু উল্টা, এখানে শেপ থাকবে নিচে, এটার আবার ক্লিপিং মাস্ক উল্টা, শেপ থাকবে নিচে। মানে এখানে দেখেন শেপের লেয়ারটা থাকবে নিচে, ছবির লেয়ারটা থাকবে উপরে। আমি কি কখনো ইলাস্ট্রেটরে আপনাকে বলছিলাম যে শেপটা যখন আপনি উপরে নিবেন, বা ইলাস্ট্রেটরের কথা চিন্তা করেন যে আপনার, যখন আমি বলছিলাম ক্লিপিং মাস্ক করার সময় ছবি নিচে থাকবে, আমি কি বলছিলাম যে ছবি কত নিচে থাকবে? আমি কি কখনো বলছি যে ইলাস্ট্রেটরে একদম নিচে থাকতে হবে বা একেবারে নিচে থাকতে হবে? কখনো বলি নাই। কিন্তু ইলাস্ট্রেটরের মজার বৈশিষ্ট্য হচ্ছে ছবি যত নিচে থাকুক তাও ক্লিপিং মাস্ক হবে, কিন্তু ফটোশপ ইজ আ বিট ডিফারেন্ট। কি লেখছে বায়ার? একটু দাঁড়ান, এক সেকেন্ড দাঁড়ান, একটু পড়ে নিব মেসেজটা। The labels are going to be clear. I prefer it to look good on clear containers. Containers are also clear. পাগল, একবার বলে লেভেল ক্লিয়ার না, একবার বলে লেভেল ক্লিয়ার, পাগল হয়ে গেছে। যাই হোক, যেটা বলতেছিলাম আপনাদের, যে ইলাস্ট্রেটরে ছবিতে আমি বলছিলাম যত নিচে থাকবে কোনো সমস্যা নাই, বাট ফটোশপে এটা ইমিডিয়েটলি উপরে থাকতে হবে। ইলাস্ট্রেটর আর ফটোশপ কিন্তু আলাদা ক্লিপিং মাস্কের সময়। ফটোশপে ছবি উপরে থাকবে, শেপ নিচে থাকবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, ছবি উপরে, শেপ নিচে, এবং ইমিডিয়েট নিচে থাকতে হবে শেপ। এই দুইটার মাঝখানে যদি আপনার অন্য কোনো লেয়ার থাকে তাহলে কিন্তু এই দেখেন ছবির লেয়ার, তারপরে আলাদা একটা লেয়ার, তারপরে আপনার শেপ, ক্লিপিং মাস্ক হবে না। ছবির ইমিডিয়েট নিচে থাকতে হবে শেপটাকে, লেয়ারটা, তাছাড়া কি আপনার ক্লিপিং মাস্ক হবে না। এবার ছবিটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, আচ্ছা এখান থেকে তো আছে, হ্যাঁ এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ছবি লেয়ারটা সিলেক্ট করে এই যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে, দেখছেন? বাট মজার বিষয়, ছবি নড়াইতে গেলে, শেপ নড়াইতে গেলে ছবি নড়ে যেতেছে। আমি চাচ্ছি শেপ নড়াইতে, ছবি নড়ে যেতেছে। তো এবার লেয়ারের বেলায়
ইলাস্ট্রেটরে যেমন একবারে ক্লিপিং মাস্ক করে আপনি শেপটা নড়ালেই ফটাফট নড়ে যেত না, এবার আর নড়বে না। এবার শেপ আর ছবি দুইটাকেই সিলেক্ট করতে হবে, লেয়ার কন্ট্রোল ধরে আমি দুইটাকে সিলেক্ট করলাম, ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে, দেন আপনি এটাকে কন্ট্রোল টি দিবেন, ট্রান্সফর্ম কন্ট্রোলস নিয়ে আসবেন, দেন এটাকে নড়াচড়া করবেন উইদাউট এনি ঝামেলা। বুঝতে পারছেন? অথবা দুইটা লেয়ার সিলেক্ট করেও করতে পারেন, বাট ইন কেস যদি আপনার লেয়ার সিলেকশনে ভুল হয় তাহলে আপনার ছবি এরকম উড়ে যাবে। বুঝতে পারছেন ক্লিপিং মাস্কটা? আবার দেখাবো। সো আমি যেটা করছি এতক্ষণ ধরে, এই যে আমি ছবি নিয়ে আসছি, শেপ নিয়ে আসছি, শেপের উপরে ছবি, ইলাস্ট্রেটর আর ফটোশপে আলাদা, ছবি থাকে উপরে, ফটোশপে শেপ থেকে নিচে, এবং ছবিটা শেপের ইমিডিয়েট উপরে থাকতে হবে, লেয়ারটা ইমিডিয়েট উপরে থাকতে হবে একদম, এই যে শেপ এই যে ছবি একদম উপরে নিচে থাকতে হবে। দেন শেপটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, কই আছে ক্লিপিং মাস্ক, এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করলে একটা তীর চিহ্ন চলে আসে এরকম নিচেরটার সাথে, দেখেন, তার মানে এই ছবিটা নিচের লেয়ারের সাথে ইন্ডিকেট করতেছে যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে, এই ছবিটা নিচের লেয়ারের ক্লিপিং মাস্ক হয়ে গেছে, এই তীর চিহ্নটা ইন্ডিকেট করতেছে, দেখছেন? তো তীর চিহ্নটা ইন্ডিকেট করতেছে যে উপরের ছবিটা নিচের লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এবার আপনি এটাকে একটু জায়গা মতো বসান, রিসাইজ করেন, যেমন ইচ্ছা করতে পারবেন। বুঝে গেছে? হ্যাঁ, গ্রুপ করতে পারবেন। এই দুইটাকে সিলেক্ট করে আপনি কিবোর্ডে যদি কন্ট্রোল জি দেন, এই দেখেন গ্রুপ বানাইছে, গ্রুপ 1, দেখতে ফোল্ডারের মতো, বাট এটা একটা গ্রুপ। সো এটাতে ডাবল ক্লিক করে আপনি এর নাম দিতে পারেন হচ্ছে, ধরেন পিক বা ডগ, ডগ ফটো দিতে পারেন নাম, ডাবল ক্লিক করে গ্রুপের নাম দিয়ে দিলেন। এই বাম পাশে যে চোখ আছে এটা তো আগেও বলছে, হাইড অ্যান্ড হাইড করে দেখতে পারবেন কি হচ্ছে। গ্রুপ করার পরেও ভাই, গ্রুপ করার পরেও আমি যদি এটাকে নড়াই তাও এই যে নড়ে যেতেছে, কোন দিকে যাবেন আপনি? গ্রুপ করার পরেও এটাকে যদি আপনি ভাবেন নড়াবো তাও নড়ে যাবে, বুদ্ধি নাই। গ্রুপটাকে সিলেক্ট করে, গ্রুপ করে ফেলছেন ভালো কথা, এবার গ্রুপটাকে সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল টি দিতে হবে নড়ানোর জন্য ক্লিপিং মাস্কে, দেন এটাকে আপনি নড়াতে পারবেন, কোনো দিকে ও শান্তি দিবে না আপনাকে। বুঝছেন? তো গ্রুপটাকে সিলেক্ট করেও আপনাকে কন্ট্রোল টি দিতে হবে, দেন নড়াইতে হবে। আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কে কে বলেন তো? আমার হাসি পাচ্ছে। ভয় পায়েন না। তেজপাতা হয়ে গেল, তেজপাতা না, এটা আপনার আসলে প্র্যাকটিস। ভয় পাওয়ার কিছু নাই, বেসিক জিনিসটা আসলে একবার যদি বুঝতে পারেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমার ফটোশপের ক্লাস শুরু শুরু নিতে খুব মজা লাগে, সবাই খুব টেনসড হয়ে যায়, বাট পরে সবাই পারে। প্রথমে সবাই খুব ভয় পায়, ভাই পারবো না পারবো না, যখন প্র্যাকটিস করে তখন সবাই পারে। বুঝতে পারছেন? আর আপনাদের মধ্যে তো ওই যে ফটোশপের বস আছে, ফারহানা ফারহা, যার প্রবলেম হবে একদম সোজা কথায় মেনশন দিয়ে দিবেন উনাকে মেসেঞ্জারে। বুঝছেন? উনাকে সবাই, উনার কাছে সব হেল্প পাবেন আপনারা ফটোশপে, সো কোনো টেনশনই নেই আপনাদের। ঠিক আছে? এবার থেকে চ্যাট করবে, আমি বলে দিলাম না, উনি মেসেঞ্জার গ্রুপে হেল্প করেন সবাইরে, কাজ আপনার ফটোশপ কিন্তু একটু প্যারাদায়ক। ওনার যেহেতু জানে বেসিক জিনিস আগে থেকে, তো উনি হেল্প করতে পারবে আপনাদেরকে, সবাইকে হেল্প করেন। হ্যাঁ, সো এটা হচ্ছিল ক্লিপিং মাস্ক। লেখার মধ্যে ক্লিপিং মাস্ক করা আবার কিন্তু সোজা ফটোশপে, লেখার মধ্যে ক্লিপিং মাস্ক করা কিন্তু সোজা। আমাদের যেমন হাবিজাবি করা লাগছে না, এই যে আপনার ধরেন গিয়ে আউটলাইন, আনগ্রুপ, কম্পাউন্ড পাথ, কত কি করতে হয়েছে ইলাস্ট্রেটরে লেখার মধ্যে ক্লিপিং মাস্ক করতে, বাট এটা এখানে সোজা। যেমন আমি ছবিটাকে আবার নিয়ে আসি, ওই ডাউনলোডস, এই ছবিটাকে নিয়ে আসি। আচ্ছা, একটা মাথায় আইডিয়া আসছে, এটা হচ্ছে সি। সো ছবিটা থাকবে উপরে, শেপটা থাকবে, লেখাটা থাকবে নিচে, তবে আমি লেখাটাকে উপরে আনি, এর মধ্যে একটা জিনিস লিখতে চাচ্ছি। আমি এখানে লিখি হচ্ছে ডিপ, নিচে হচ্ছে ব্লু সি। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আমি এখানে নাম দিয়ে দিব এটাকে বেবাস ফন্ট, বোল্ড ফন্ট দিব, বোল্ড বোল্ড বোল্ড, অ্যালাইন করে দিব সেন্টারে, প্যারাগ্রাফ অ্যালাইন সেন্টার,
দেন আমি এটাকে সাইজে বড় করব। আচ্ছা, যাদের পিসি স্লো আমার মতো অবস্থা হবে, দৌড়াবে। আমার এটা আরো স্লো হয়ে গেছে কারণ এখানে আমার একসাথে ইলাস্ট্রেটর, ফটোশপ, স্ক্রিন রেকর্ডার, দিন দুনিয়া সবকিছু, তারপর ক্রোম লাইভ সব চলতেছে দেখে আমার এটা স্লো হয়ে গেছে। তো ভয় পাওয়ার কিছু নাই, তবে যাদের স্লো তারা একটু প্যারা খাবেন, কিছু করার নাই। যেমন আমার এটা স্লো হচ্ছে এই ওবিএস এর কারণে আর ক্রোমের কারণে, নরমালি এত স্লো হয় না আমার। এটাকে আমরা একটু লাইন হাইট বাড়াই, 158 দিছি না, আমরা এখানে দিয়ে দিলাম 160। 160 বেশি হয়ে গেল, 140 দিই, এটাকে একটু কাছাকাছি যাচ্ছি, 120। এইবার আপনি ক্লিক করে মাউসের স্ক্রল বার দিয়ে ঘুরাতে পারবেন এটাকে। দেন আমরা যেটা করব এটাকে বড় করব। ঝামেলা ঝামেলা বড় হয়েছে না? আমি এল এর মধ্যে বোর্ডটাকে দেখতে চাচ্ছি, বোর্ড যেন এল এর মধ্যে আসে বা ইউ এর মধ্যে। এরকম। এবার শেপটাকে নিচে পাঠায় দেন বা লেখাটাকে। এবার ছবিটা সিলেক্ট করে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। গাইস দেখছেন, যদিও বোর্ডটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, তো আপনি সেই ছবি লেয়ারটা সিলেক্ট করে এটাকে জায়গা মতো নড়াচড়া দেখতে পারেন কোথায় ভালো লাগে। এখানে মানায় না। বুঝতে পারছেন, এখানে আপনার ছবি এডিট করা কিন্তু সোজা, মানে ছবি লেখার মধ্যে ক্লিপিং মাস্ক করা সোজা। তো এখানে কিছু কিছু কাজ করে আপনারা অনেক মজা পাবেন ইলাস্ট্রেটরের চেয়ে। ইলাস্ট্রেটর হচ্ছে একটু মাঝে মাঝে মনে হবে আপনার প্যারাদায়ক, এটা আবার অনেক ইজি মনে হবে। ইনশাআল্লাহ এটা ইজি মনে হোক, আমি চাই। আর তেমন কিছু নাই, বেসিক একটা ক্লিপিং মাস্ক, লেয়ার, গ্রেডিয়েন্ট, কালার করতে পারলে একটা ফ্লায়ার বানাতে পারবে, একটা বিজনেস কার্ড বানাতে পারবে। প্রবলেম হচ্ছে ব্লিড, তাই না? এখন হচ্ছে আসলো ব্লিডে, ঠিক আছে? সো এবার হ্যাঁ, পিএস থেকে কপি করে নিয়ে যেতে পারবেন, কিন্তু ওইটা আপনার ইয়া হয়ে যাবে, ছবি হয়ে যাবে, ছবি পিএনজি হয়ে যাবে বা জেপিজি হয়ে যাবে। কপি করে নিয়ে গেলে পিএনজি বা জেপিজি হয়ে যাবে। সো আমরা এবার ফ্লায়ারের একটা লেআউট বানাবো। প্রিন্টে যাই, A4 সাইজ কই, এই যে সিলেক্ট করলাম, মিলিমিটারে আছে, আমরা ইঞ্চিতে করে নিলাম। এটা একটু বুঝেন তাহলে আপনার আইডিয়াটা বুঝে যাবেন। এটা একটু মাথায় দেন, ব্লিড এরিয়া। আচ্ছা, ব্লিড আমরা চারপাশে সমান দিতাম না? হ্যাঁ, ব্লিড তো আমরা চারপাশে সমান দিতাম। সো ধরেন আমার বাম পাশে কত দিতাম ব্লিড? বাম পাশে, শুধু বাম পাশে, শুধু বাম পাশে কত দিতাম? 0.125। ডান পাশে কত দিতাম? 0.125। 0.125 0.125 যোগ করলে কত হয়? 125 প্লাস 0.125, দুইটাকে যোগ করলে 0.25। তার মানে ডানে এবং বামে আমার ব্লিড এরিয়া হচ্ছে 0.25। ডানে বামে মানে উইথ, তাহলে এইটার সাথে আমার উইথ যদি অ্যাড করে দিই, মানে 8.268, আমি এই যে ব্লিড এরিয়া দুই পাশের, এটার সাথে আমি যোগ করব কত? 8.0 হয়ে গেল না, 8.26। এটা হচ্ছে আমার ফ্লায়ারের উইথ এবং এটা হচ্ছে আমার দুই পাশের ব্লিড এরিয়া। যোগ করলে কত পাচ্ছি আমি? 8.51 টোটাল উইথ ব্লিড সহ, তাই না? এটা বুঝছেন? 8.51 পাইলাম কেমনে? বুঝতে পারছেন? গ্রেট। সেটা আমার হবে টোটাল উইথ 8 পয়েন্ট অফ ওই ক্রুম ক্রুমটা বন্ধ করা যায় না গুগলে, 8.51। সো এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া সহ সাইজটা। এবার হাইট আছে কত? 11.693। তাহলে লজিক্যালি যেহেতু আমরা হাইটেও দুই পাশে সমান ব্লিড দিই, তাহলে আপনার 11.693 এটার সাথেও তো আমার হচ্ছে যোগ করে দিতে হবে 0.25, তাই না? কারণ উপরে নিচে সমান।
বুঝতে পারছেন? তো এটার সাথে হাইটের সাথে আমাদের ব্লিড যোগ করতে হবে না? আমার কথা কি বোঝা যায়? সো হাইটের সাথেও যোগ করে দেন। এখানে 11.69 এর সাথে যোগ হচ্ছে 0.25, উপরে নিচের ব্লিড এরিয়া। তাহলে কত পাচ্ছি? 11.94। বানান 11 পয়েন্ট, সেটা হচ্ছে আমার ব্লিড এরিয়া সহ, তাই না? ওকে, ক্রিয়েট করেন। এখানে যে আর্টবোর্ডটা দেখতেছেন, বা এটাকে আমরা বলে থাকি ফটোশপের ভাষায় ক্যানভাস, এখানে যে ক্যানভাসটা দেখতেছেন এটা কি আমার ব্লিড সহ না ব্লিড ছাড়া বলেন তো? ব্লিড সহ। তো আমাকে প্রথমে ব্লিড বাদ দিতে হবে। সো সিম্পলি আপনি যেটা করবেন, শর্টকাট ওয়ে দেখবেন না প্যারাদায়ক ওয়ে দেখবেন বলেন? দুইটাই দেখবেন। আচ্ছা, প্যারাদায়ক ওয়েটা দেখাই তাহলে আগে। সো প্যারাদায়ক ওয়ে হচ্ছে প্রথমে ব্লিড বাদ দিতে হবে। এখন ব্লিড বাদ দিলে আমি যদি এখানে ব্লিড সহ আছে, ব্লিড বাদ দিয়ে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল বানাই, কত হবে সাইজ বলেন তো? ব্লিড বাদ দিয়ে যদি রেক্ট্যাঙ্গেল গুলো আমি বানাই তাহলে আমার সাইজ কত হবে A4 এর? A4 থাকে যাচ্ছে না ব্লিড যদি বাদ দিয়ে দিই? ব্লিড দিয়ে তো আসছে আমার 8.51 আর 11.94। সো A4 এর সাইজ এখানে লিখবেন হাইট উইথ একটা স্কয়ারের। একটা রেক্ট্যাঙ্গেল বানাইছি, এটার হাইট উইথ হচ্ছে 8.26, মানে আপনার A4 এর যে সাইজ 11.69। অবশ্যই ইঞ্চিজে দিবেন, আমি px দিয়ে দিছি। IN এই দেওয়ার পর এই যে শেপটা হইলো, এটাকে আপনি জাস্ট সিম্পলি সেন্টার অ্যালাইন করে দিবেন। তার মানে এই যে সাদা এরিয়া চারপাশ থেকে আপনি দেখতেছেন। আচ্ছা, অ্যালাইনমেন্ট টুল কিন্তু উপরে, এই যে এটা আপনাদের বলি নাই, এই যে শেপটা সিলেক্ট করে তিনটা ডটের উপর ক্লিক করে আপনি অ্যালাইন টু কি করবেন? ক্যানভাস। এখানে কিন্তু আর্টবোর্ড নাই, আর বাই দ্য ওয়ে এখানে অ্যালাইন টু কি অবজেক্টও নাই। কি অবজেক্টও নাই যে আপনি দুই ডিফাইন করে দিবেন কাকে ধরে অ্যালাইন করবেন। সো এটা কিন্তু নাই এখানে, বুঝতে পারছেন? সো অ্যালাইন টু ক্যানভাস দিয়ে আমি এটাকে জাস্ট পারফেক্টলি সেন্টার অ্যালাইন করে দিলাম। এইটা যে চারপাশে সাদা এরিয়া, এটা হচ্ছে ব্লিড, তাই তো? হিসাব অনুযায়ী তাই হওয়া উচিত, তাই না? চারপাশে সাদা এরিয়াটা ব্লিড না? তাহলে আমরা এটাকে একটা স্ট্রোক বানাবো, এটাকে আমরা ফিল বানাবো না, এটাকে বানাবো হচ্ছে স্ট্রোক। আচ্ছা, আমরা স্ট্রোক পয়েন্ট একটু বাড়াই দিই। মাউথপিস মিউট করেন, মাউথপিস অন করা আছে। এটাকে আমরা 2 পিক্সেল করে দিই, একটু মোটা হবে। মাউথপিস মিউট করে দেন, আরো একজনের অন করা আছে, আর কিছু বলতে চাইলে বলতে পারেন। সো এই যে বাইরের এরিয়াটা দেখছেন, এটা ব্লিড। এবার লাগবে সেফ জোন। সেফ জোন বানানোর একটা ইজিয়েস্ট ওয়ে আছে ম্যাথ করে, আরেকটা ইজিয়েস্ট ওয়ে আছে ডিরেক্টলি বানানোর। সেফ জোন বানানোর ওয়েটা হচ্ছে, আপনি এখন কি করবেন বলুন তো? ম্যাথ বলতে কি, 8.26 আমার আর্টবোর্ডের সাইজ। আমি যদি সেফ জোন বানাতে চাই, আমরা অফসেট পাতে মাইনাস করতাম কত? 4 দুই দিকে মিলায় 0.25 মাইনাস করতাম না? মাইনাস করতাম 0.125 অফসেট পাতে, কারণ ও চারদিকে একবারে করে দিত। সো আমি যদি এখানে ম্যানুয়ালি করতেছি, সো আমার বাম থেকে মাইনাস করতে হবে 0.125, ডান থেকে মাইনাস করতে হবে 0.125। সো দুই পাশে মিলায় ডানে বামে আমার মাইনাস করতে হবে 0.25। সো 8.26 হচ্ছে আমার ফুল উইথ, এটা থেকে আমি মাইনাস করব 0.25। তাহলে এটা পাইলাম আমার সেফ জোনের এরিয়া। এখন আরেকটা রেক্ট্যাঙ্গেল বানাবো, যে কোনো সাইজ বানাবেন। এই প্যানেলটা কই থেকে আসতেছে? উইন্ডো থেকে প্রপার্টিজ, উইন্ডো থেকে প্রপার্টিজ ওই প্যানেলটা চলে আসবে। এখানে আপনি উইথ দিব হচ্ছে কত, কত আসছিল যেন 8.01 ইঞ্চিস, এবং হাইট সেম ভাবে মাইনাস করে দিবেন। মেইন আর্টবোর্ডের সাইজ হচ্ছে 11.69, মাইনাস করে দিবেন হচ্ছে 0.25, কত পাবেন? 11.44। হাইট দেন 11.44 ইঞ্চিস। এই এবার এটাকে আপনি কি করবেন? সেন্টার অ্যালাইন করবেন আর্টবোর্ডে। বুঝতে পারছেন? আমি একটা জিনিস করতে চাচ্ছি, দেখি পারি কিনা। নাই, আর্টবোর্ডে সমান করে জাস্ট সিম্পলি রুলার নেবেন, চারদিকে চারটা দাগ টেনে দেবেন। এই উপরে একটা, বাম পাশে একটা,
নিচে একটা লেয়ারটা সিলেক্ট করে রাখবেন, তাহলে গ্রিডটা ডাইরেক্ট স্ন্যাপ করবে এই জায়গায়, যে অটোমেটিক ফট করে জায়গা মতো বসে যাবে। এটা ডিলিট করবেন। সো আপনি আপনার সেফ জোন পেয়ে গেলেন। এখন বলেন এখানে সেফ জোন কোনটা, আর্টবোর্ড কোনটা, আর গ্রিড এরিয়া কোনটা, বলেন দেখি। সবই তো সাদা গেল। সেফ জোন কোনটা, গ্রিডের ভিতরে না বাইরে? গ্রিডের ভিতরেরটা। তাহলে গ্রিডের বাইরের এরিয়াটুকু এই যে কালো দাগ পর্যন্ত, এটা কি? কালো দাগ পর্যন্ত এটা কি? কালোটা কিসের দাগ? কি ডিফাইন করতেছে কালো দাগটা? আর্টবোর্ড, এক্স্যাক্টলি। আর কালো দাগের বাইরেরটা প্লিট। সো এইটা হচ্ছে একটা ওয়ে। সো আমি এখানে নরমালি যখন ফটোশপে কেউ হচ্ছে আপনার কি বলে ফ্লায়ার করে, নরমালি এত বিত্তম করে না, জাস্ট সিম্পলি এই যে মাঝখানের সেফ জোনটা রাখে, বাইরের এইটা ডিলিট করে দেয়। এইভাবে এইটুক একটা লেআউট বানায়, এর মাঝখানে ডিজাইন করতে শুরু করে দেয়। বুঝতে পারছেন? বুঝে গেছে? এখন আসেন শর্টকাট ওয়ে, একদম ইজি হিসাব। আপনার ফুল ব্লিড পর্যন্ত আমরা সাইজ নিছি না, এখানে কত নিছিলাম? আর্টবোর্ডটা ব্লিড পর্যন্ত নিছিলাম কিভাবে? 8.26 বা 11.69 এর সাথে আমরা ব্লিড এরিয়া যোগ করছিলাম 0.25, 11.94, আর 8.26 এর সাথে যোগ করেছিলাম 0.25, তাহলে আমরা পাইছিলাম 8.51। এই যে সাইজটা নিছিলাম, এই সাইজের এই আর্টবোর্ড না, তার মানে এটা ব্লিড সহ আর্টবোর্ড, তাই তো? ওকে ফাইন। এবার ব্লিড নিছিলাম আমরা কত? দুই পাশে 0.25, আর ভিতরে সেফ জোন কত? ভিতরে সেফ জোনও 0.25 যোগ করেন, কত হয়? 0.5। সো আমি 0.5 একবারেই বাদ দিয়ে দিব। একবারে বাদ দিব কত? 8.26 যে উইথ, এটা থেকে ডাইরেক্ট মাইনাস 0.5, কত হয়? 7.76। রেক্ট্যাঙ্গেল এক বানান, উইন্ডো থেকে প্রপার্টিজে আসে, উইথ লিখবেন 7.76 ইঞ্চিস, আর হাইট লিখবেন কত? সেম ভাবে 11.69 এর থেকে মাইনাস করবেন 0.5, 11.19। হাইট হচ্ছে 11.19 ইঞ্চিস। সো এইটুকু যে এরিয়াটা পাইলেন আপনি, এটা ডিরেক্টলি কি পাইলেন বলেন তো? মাঝখানে যে এরিয়াটুকু পাইলেন, আমি যদি গাইডটা টান দিই এখানে, বলেন তো দেখি। মাঝখানে যে দাগটা পাইলেন, এটা কি পাইলেন? সবাই বুঝছেন? ভেরি গুড, সেফ জোন। সো আপনি এইভাবেও কাজ করতে পারেন, শর্টকাট ওয়ে, এইভাবেও করা যায়। কারণ প্রিন্ট করার সময় আপনার ইয়া বসায় নিবে, কত আপনার ডিজাইনটা প্রিন্ট করার সময় অটোমেটিক্যালি ওরা যখন ফটোশপ থেকে বসাবে, সাইজ করে বসায় নিবে। তবে নরমালি প্রফেশনাল ওয়ে হচ্ছে এইরকম করে, এর আগেরটা আপনার প্রত্যেকটা বানানোর পর ওখানে গাইড বানায় দেয়, স্ট্রোক করে করে আপনার বানায় দিতে হবে। আরেকটা ওয়ে দেখায় দিই, এটা আরো ইজিয়ার ওয়ে, লাস্ট ফাইনাল ওয়ে। একটা বক্স বানান 0.125 ইঞ্চি এবং 0.125 ইঞ্চি, এই 0.125 ইঞ্চি দুইটা একটা বক্স বানালাম আমরা এরকম, এবং বক্সটাকে সিলেক্ট করব, কোনায় বসাবো, রুলার দিয়ে দুই দিকে দুটো টান দিব। সেম ভাবে এটাকে বাম পাশে নিয়ে যাব, সরি ডান পাশে নিয়ে যাওয়ার পর এই কোনায় বসাবো, এই টান দিব, আবার এটাকে নিচে নিয়ে আসতে হবে আমাকে। নিচে নিয়ে আসে চারপাশে দাগ দিয়ে দিলাম। এদের টাইম কনজিউমিং বাট মাচ মোর, হিসাব যাদের ভালো লাগে না এটা হচ্ছে তাদের। অবশেষে আসছে। এই এটা হলো আপনার কি, এটা কি দাগ দিলেন বলেন তো?
এটা কোন এরিয়াটা দাগ দিলেন? আর্টবোর্ডের এরিয়া, এক্স্যাক্টলি এটা হচ্ছে আর্টবোর্ডেরটা। দেখেন এবার সেম ভাবে ভিতরের দিকে দাগ দিবেন, তাহলে হয়ে গেল আপনার সেফ জোন। মানে এটা হচ্ছে আপনার যাদের মানে ম্যাথে আর কি কাঁচা ছিলেন আর কি বলবো না, মানে ভালো লাগে না আর কি করতে, ওই ওই উনাদের জন্য। এটা হচ্ছে একেবারেই বুদ্ধি খাটানো লাগে না। সেম জিনিসই হচ্ছে, কিন্তু সেম জিনিসটাই আপনি করতেছেন, বাট আপনার কষ্ট কম হইতেছে। এবার জাস্ট বাম পাশে একটু বসাই দিবেন, তাইলে হয়ে যাবে। এই হয়ে গেল আপনার হিসাব কিতাব ছাড়া। এইভাবেও করা যায়, বুঝতে পারছেন? ফটোশপে কেন ফ্লায়ার বানাবেন? যদি ফটো এডিটিং রিলেটেড কাজ আপনার থেকে থাকে, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা আমরা কনফিউজড। আচ্ছা একটু দাঁড়ান, 1 মিনিট। ওকে, সো কি যেন বলতেছিলাম আপনাদেরকে, ভুলে গেছি। কি কোশ্চেন ছিল জানো? ফটো এডিটিং এ ফটোশপ করব। ও আচ্ছা, ফটো কেন ফটোশপে ফ্লায়ার বানাবো? আচ্ছা মনে পড়ছে, ফটোশপে ফ্লায়ার বানাবো বিকজ অফ যদি ফটো এডিটিং রিলেটেড আপনার কাজ বেশি থাকে। যেমন আপনি যদি যান হচ্ছে গ্রাফিক ডিজাইনে যান, যদিও এই ধরনের পোস্টার মার্কেট প্লেসে কোনো ভ্যালু নাই, ভ্যালু বলতে অত বেশি প্রায়োরিটি থাকে না। প্রিন্টে যাব, প্রিন্টে যাওয়ার পরে আমরা এখানে ফ্লায়ার্সে যাই, ফ্লায়ার্সে যাওয়ার পরে আমরা হচ্ছে ধরেন এই যে এগুলো বানাইতে গেলে, যেমন এই ছবিটা, এই ছবিটা কি আপনার বানাইছে ইলাস্ট্রেটরে? বানাইতে পারবে? এই এফেক্টস গুলা দিতে পারবে ইলাস্ট্রেটরে? টেক্সচার গুলো দিতে পারবে, মাইনে নিলাম, ওটা ব্রাশ দিয়ে ওই টেক্সচার ও ক্লিপিং মাস্ক করে দেওয়া যাবে, সবই করা যাবে। ছবিটা কি বানাতে পারবেন? পারবেন না। সারা জীবন ইলাস্ট্রেটর চেষ্টা করলেও পারবেন না, এরকম হবে না, অনেক কষ্ট হয়ে যাবে, অনেক। সো ফটো এডিটিং এর জন্য যদি ফটো রিলেটেড আপনার কাজগুলো বেশি হয়, যদিও এগুলো মার্কেট প্লেসের ভ্যালু কম, এই যেগুলো দেখে জোস লাগতেছে না ভাই, কি বানাইছে, মারাত্মক জিনিস বানাইছে, বাট মার্কেট প্লেসের কথা যদি আপনি চিন্তা করেন, মার্কেট প্লেসে এগুলোর ভ্যালু খুবই কম, খুবই কম, স্পেশালি এইসব জিনিসের, এরকম পোস্টার যেগুলো টাইপের যেগুলো থাকে, এগুলোর ভ্যালু কম, ঠিক আছে? ব্রাশ দিয়ে করছে, হ্যাঁ ফটোশপে ব্রাশ দিয়ে দিয়ে এফেক্ট গুলো দেয়, ফটোশপে ব্রাশ দিয়ে এফেক্ট দেয়, এটা হচ্ছে মজা। তো এই জিনিসগুলো যে করছে, দেখছেন উনি বলে পারে না, বাদ দিছে, উনারে সবাই ধরবেন, কিন্তু আটকায় গেলে উনারে নক দিবেন। সো এই জিনিসগুলোর জন্য আমাদের ফটোশপের প্রয়োজন, বুঝতে পারছেন? এগুলোর জন্য আমাদের ফটোশপের প্রয়োজন। আর না হলে যেগুলো ডিজাইন আমরা করছি মার্কেট প্লেসে কাজ করার জন্য ইলাস্ট্রেটর ইজ এনাফ। বাট অনেক সময় বায়ার কিছু কিছু জিনিস এমন জিনিস বলে ফেলে যেটাতে আপনার মানে ফটোশপে যাইতেই হয় এডিট করার জন্য, তখন আবার প্যারাদায়ক কি হয়ে যায়, আপনি যদি চিন্তা করেন আমি ফটোশপ থেকে এডিট করে আমার ফ্লায়ারে নিয়ে যায় বসাবো, ফ্লায়ার যখন আমরা বানাই তখন কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের ডিজাইনটা চেঞ্জ হতে থাকে, কন্টিনিউয়াসলি একটা কিছু করতে করতে মনে হলো না এটা ভালো লাগতেছে না, এটাতে এরকম করলে ভালো লাগবে, এটা ভালো লাগছে না ওটাতে ওরকম করলে ভালো লাগবে, তখন কিন্তু বারবার এই ইলাস্ট্রেটর ফটোশপ করা পসিবল না, বুঝতে পারছেন? শ্যাডো বলে না যাই বলেন, ফটোশপে কিন্তু অনেক কিছু করতে আপনি স্পেশালি এফেক্টস, আপনাকে বলে দিই ফটোশপে কেন কাজ করবেন আর ইলাস্ট্রেটরে কেন কাজ করবেন, করবেন না কেন এটা বলবো না, কারণ দুইটাতেই কাজ করবো আমরা। ফটোশপে কাজ করবেন এই জন্য, ফটো এডিটিং করা যায় বেস্ট, মাস্কিং করা যায় খুবই ভালো, এফেক্টস গুলো ইউজ করা যায় খুব জোস ভাবে, ব্লেন্ডিং অপশন গুলো আপনি খুব মজা সে ইউজ করতে পারবেন। ইলাস্ট্রেটরে কাজ করবেন কেন?
শেপ বানাইতে পারবেন মন মতো, যেমনে ইচ্ছা আপনার পটাপট আপনি শেপ বানাইতে পারবেন, কালার দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনার এডিটিং স্কিলস ওইখানে ইলাস্ট্রেটরের শেপ রিলেটেড কাজ করা ইজি হবে। লোগো লোগো ধরনের ফ্লায়ারের বেলায় বা বিজনেস কার্ডের বেলায় লোগো বায়ার দিয়ে দেয়, লোগোর জন্য তো অবশ্যই ফটো ইলাস্ট্রেটর। অ্যান্ড আপনার বিভিন্ন টুলস ইউজ করা যায় ইলাস্ট্রেটরে ইজি ভাবে, যেমন আপনার পাথফাইন্ডার, আপনার শেপ বিল্ডার, ব্লেন্ডিং অপশনস, এই জিনিসগুলো ইজিলি করা যায়। বাট ফটোশপে এই জিনিসগুলো পাবেন না, এই জন্য আপনারা ইলাস্ট্রেটর ইউজ করবেন আর এই জন্য ফটোশপ ইউজ করবেন। ডিফারেন্স দুইটারই আছে। যখনই ছবিতে চলে আসবেন তখন ফটোশপ, যখনই শেপ নিয়ে কাজ করতে মন চাইবে তখন আপনার ইলাস্ট্রেটর। বুঝতে পারছেন? আরেকটা জিনিস আমি বলি, বিজনেস কার্ডের বেলায় যদি আপনার ফ্লায়ার হইতেছে গিয়ে ডবল সাইডেড হয়, তাহলে কি দুইটা পিএসডি ফাইল বানাবেন? আপনি চাইলে বানাইতে পারেন, বাট একটাতেও করা যেতে পারে। যেমন আপনি ফার্স্টে এখানে একটা ফ্লায়ার বানাইতেছেন, বেসিক, একেবারে বেসিক একটা ফ্লায়ার বানাচ্ছেন। এই যে আমার একটা উপরে আমার একটা ছবি থাকবে এই জায়গাটায়, ধরে নেন এই জায়গায় আমার একটা ছবি থাকবে, তারপর টাইপ, না টাইপ টুলে যাবেন, এখানে আমার একটা হেডিং থাকবে, তার নিচে একটা চিকন প্যারাগ্রাফ থাকবে, এখানে আমার সার্ভিসেস থাকবে 3টা। ধরে নেন আমি একটা ফ্লায়ারের ফ্রন্ট সাইড বানাইতেছি, এরপর এর ব্যাক সাইড বানাবো। এরকম বানাইলাম, এরপরে নিচে আমার কি কি থাকতে পারে, ও না, ফ্রন্ট সাইড বানাইলে তো এত কিছু থাকবে না, সরি। ফ্রন্ট সাইড যদি হয়, একটা ছবি থাকবে এরকম সুন্দর বড় করে ফ্লায়ারের ফ্রন্টে। ধরেন আপনার এরকম একটা হেডিং থাকবে, এই জায়গায় একটা ওয়েবসাইট লিংক থাকতে পারে। এই দুটোর কালার গুলো সব সেম হচ্ছে কেন? আমি চাচ্ছি ব্ল্যাক। ওয়েবসাইট লিংক, আর এখানে একটু ধরেন আপনার কোন শেপ টিপ থাকলো আর কি। এটা হলো ফ্লায়ারের ফ্রন্ট সাইডটা, ধরেন আপনি ডিজাইন করছেন। এখন ব্যাক সাইডের জন্য এখানে তো আর্টবোর্ড নিয়ে যায় না এক্সট্রা করে। আপনি কি করবেন? আপনি কি নতুন করে বানাবেন লেয়ার, মানে কি বলে, ফাইল নতুন করে আরেকবার বানাবেন না, দরকার নাই। আপনারা এগুলাকে সিলেক্ট করতে পারেন সবগুলা। ফ্রন্ট পেজ যখন আপনার বানানো হয়ে যাবে সবগুলাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। বাট লেয়ার ম্যানেজমেন্টের আরো পারফেক্ট ওয়ে আমরা ফিউচারে শিখবো। এখন পর্যন্ত বেসিক যে আইডিয়াটা নেন, যে সবগুলোকে গ্রুপ করে এখানে আপনি নাম দিয়ে দিবেন, লেয়ারটা ডাবল ক্লিক করে গ্রুপের নাম দিবেন হচ্ছে ফ্রন্ট পেজ, দেন এটাকে হাইড করে দিবেন। এবার ডিজাইন করবেন আপনি সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে আপনি বানাইলেন হচ্ছে, ধরেন এখানে একটা আবার ছবি, একটু আগে আমরা যেটা বানাচ্ছিলাম, আমরা একটা ছবি বানাইলাম, ছবিটার কালার আমরা দিলাম হচ্ছে গ্রে, তার নিচে আবার একটু কিছু টেক্সট, ধরে নেন এখানে একটা হেডিং এন্ড এখানে কিছু টেক্সট। সেম ভাবে, যেহেতু এটা সেকেন্ড পেজ, তো এখানে কন্টেন্ট আমার বেশি থাকবে। সেম ভাবে এই পাশেও একটা হেডিং আছে, অল্টার ধরে কপি হয় এখানে, সেম ভাবে। আর এখানে কিছু কন্টাক্ট ইনফরমেশন আছে নিচে, এইরকম। এটা আমার কন্টাক্ট ইনফরমেশন। আর সার্ভিসেস, এখানে আমার কিছু সার্ভিসেস দেয়া আছে। এটা ফ্লায়ারের হচ্ছে সেকেন্ড পেজ। ধরে নেন এটা আমার ফ্লায়ারের সেকেন্ড পেজ। ও আরেকটা জিনিস, আমার এখানে তো সেভ জোন পর্যন্ত যাবে, এই দুটো তো আমার সেভ জোন পর্যন্ত লেখা, যেহেতু এগুলা সেটা হচ্ছে আমার সেকেন্ড পেজ। যখন আপনার সেকেন্ড পেজ ডিজাইন করা ডান হয়ে যাবে, আপনি কি করবেন, এই যে সব সেকেন্ড পেজে লেয়ার সিলেক্ট করবেন একবারে। কিভাবে সিলেক্ট করছি, নিচের লেয়ারটা সিলেক্ট করতেছি এবং শিফট চেপে ধরে উপরের লেয়ারটাতে ক্লিক করতেছি, সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিবেন এবং এটার নাম দিয়ে দিবেন হচ্ছে আপনার ব্যাক পেজ। দ্যাটস ইট। এটা আপনার ব্যাক পেজ, নিচে যাবে এটা আপনার ফ্রন্ট পেজ। তো এটা ফ্রন্ট পেজ, এটা ব্যাক পেজ। বুঝতে পারছেন? ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, ফ্রন্ট পেজ, ব্যাক পেজ। ক্লিয়ার?
এইভাবে করতে পারেন। আবার আপনি মনে চাইলে ভাই আমি ফ্রন্ট পেজের জন্য একটাই ফাইল বানাবো, এটা সেভ করে রাখবো আমি ফ্লায়ার ফ্রন্ট পেজ দিয়ে, আবার নতুন করে ডকুমেন্ট বানাবো, আবার একটা সেকেন্ড পেজ করবো, বানান, কোনো সমস্যা নেই আমার, ওইটা হবে এটাও হবে। বুঝতে পারছেন? ও সেভ করবেন কিভাবে? অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো, এটাতে আলাদা কিছু না, ইলাস্ট্রেটরের মতোই। ধরে নেন আমরা এখানে আবার ক্রিয়েট করলাম। সেভ করব কিভাবে? কন্ট্রোল এস দিয়ে আমরা যে সেভ করি না, ফাইলটা যে সেভ করি কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন ডেস্কটপে, এই যে পিএসডি আকারে সেভ হয়ে যাবে ডেস্কটপে, তখন সেভ করলেন, ওকে। ছবি আকারে বার করবেন কিভাবে? ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, অ্যাজ ইউজুয়াল কন্ট্রোল অল্টার শিফট এস, সেম জিনিস আসবে আপনাদের সামনে। পিএনজি 24 জেপিজি, এই যে পার্সেন্টেজ এখানে আসছে, ঠিক আছে? বুঝা গেছে? দুইটা আলাদা যদি সেভ করতে চান, যেমন ধরে নেন এটা আপনার ফ্লায়ারের, ওইটা তো বন্ধ করে দিলাম, ফ্রন্ট পেজ গ্রুপ করে নাম দিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, হাইড করে রাখছেন, এবং আবার আরেকটা আপনার বানাইছেন, এটা হচ্ছে আপনার সেকেন্ড পেজ, এটাকে আপনি গ্রুপ করে সুন্দর করে নাম দিয়ে দিচ্ছেন যে ব্যাক পেজ। তো ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুইটা নাম দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? যখন আপনি ফ্রন্ট পেজ সেভ করবেন, ফ্রন্ট পেজটা অ্যাক্টিভ রাখবেন, ব্যাক পেজটা হাইড করে রাখবেন, দেন এটাকে ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব বা কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে এই যে ফ্রন্ট পেজটা আসছে, এবার দেখেন সেভ করেন ছবি আকারে, এখানে নাম দিয়ে দিলেন ফ্রন্ট পেজ। এবার আপনি ব্যাক পেজ সেভ করবেন, সো ফ্রন্ট পেজের যে ফোল্ডারটা ওটা হাইড করে দিয়ে ব্যাক পেজের ফোল্ডারটা ওপেন করবেন, এটাকে আপনি সেভ করবেন, এই যে এখন ব্যাক পেজে চলে আসছে, সেভ করবেন, ব্যাক পেজ নাম, দ্যাটস ইট। দুইটা অ্যাক্টিভ থাকলে সেভ একটাই হবে, মানে আপনার যেটা উপরে থাকবে আপনি ওইটা ছবি আকারে দেখতে পারবেন, দুইটা অ্যাক্টিভ থাকলে সমস্যা নেই, তাহলে উপরে যেটা থাকবে ওইটা দেখতে পারবেন। হ্যাঁ পার্সেন্টেজ বাড়াবেন, আমি বাড়াইলাম না কেন, কারণ একই জিনিস তো, রেজুলেশন বাড়বে আর কি, সেম পার্সেন্টেজ ম্যাক্সিমাম করে দিবেন, ঠিক আছে? আচ্ছা আমি চাইছিলাম আপনাদের আরো ভিতরে নিয়ে যাব জঙ্গলের, বাট আজকে আর না নিয়ে যাই, আপনারা পাগল হয়ে যাবেন, এতটুকু তো আমি বুঝতেছি, আর একটু গভীর জঙ্গলে যাইতে চাইছিলাম। আচ্ছা নেক্সট আরেকটা জিনিস আমি বলে দিই, ও লক করা, এই যে তালা, আবার এটাতে আবার কন্ট্রোল 2 কাজ করে না, সরি সরি টু সে, এই যে তালা আপনার জন্য বানায় রাখছে ইন্ডিয়ান তালা, এই লেয়ারের উপরে তালা, লেয়ার সিলেক্ট করে তালা দিবেন, তালা লেগে যাবে। এখন আপনি সিলেকশন টুল দিয়ে এটাকে নড়ানোর চেষ্টা করলে দেখেন নড়াতে পারবেন না, দেখছেন? আবার তালা খুলবেন কিভাবে? তালার উপর ক্লিক করবেন, তালা খুলে যাবে, এই যে নড়াতে পারবেন। হাইট তো এটা দেখালাম, হাইট, লক আর হাইট, বুঝলেন? আরেকটা জিনিস, এখানে গাইড কিন্তু যখন টান দিবেন, ইলাস্ট্রেটরে যেমন অটো লক হয়ে যায়, এটা কিন্তু অটো লক হয় না, এই দেখেন নড়াতে পারবেন, অটো লক হয়ে যায় না, এটা কিন্তু অটো লক হয় না। লক করতে হলে আপনাদের যেটা করতে হবে, কন্ট্রোল সেমিকলন, ও সরি, কন্ট্রোল সেমিকলন দিয়ে তো গাইড হাইড আনা, এটা কন্ট্রোল অল্টার সেমিকলন দিলে গাইড লক হয়, এই যে লক হয়ে গেছে, দেখছেন? সো কন্ট্রোল অল্টার সেমিকলন দিয়ে গাইডটা লক করে দিবেন। হ্যাঁ ভুলে যাবেন যদি, আরেকটা কথা, ফটোশপ আপনারা ভুলে যাবেন যদি আপনারা মানে যেটা দেখাবো সেটা প্র্যাকটিস না করেন, একবার হলেও প্র্যাকটিস করবেন, যদি প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যাবেন। আর গাইডগুলো আনলক করে হচ্ছে কন্ট্রোল অল্টার সেমিকলন, যেভাবে লক করবেন ওইভাবে আনলক করবেন, বুঝাতে পেরেছি? আর কি দেখানো যায় যেটা দিয়ে আপনারা ফ্লায়ার বানাতে পারবেন একটা ইউজুয়াল, আর তেমন কিছু নাই। আর ফ্লায়ারের লেআউট দেখাইছি না, বিজনেস কার্ডের লেয়ারও কিন্তু সেম। ভিডিও আমি হচ্ছে ইয়া দিয়ে করি, ওবিএস, যা আপনাদের তো ভিডিও রেকর্ড হয় নাই, লেআউট হালুয়া। এখন ভিডিওর প্লে বাটন দিতে ভুলে গেছিলাম। আপনারা অনেক ভয় পান, ভিতু ভিতু, রেকর্ড করছি রেকর্ড করছি।
এখন এখানে সাউন্ড যদি না আসে এটা টেকনিক্যাল এরর, আমি ওটা বলতে পারতেছি না। সাউন্ড না আসলে এটা আপনাদের ব্যাপার, বাট আমি রেকর্ড করছি, বুঝতে পারছেন? যাই হোক, আমি ভয় দেখাচ্ছি, দুষ্টুমি করতেছি, ডোন্ট মাইন্ড। রেকর্ড হয়েছে, ইনশাল্লাহ সাউন্ড আসবে। আচ্ছা, ভিডিও ওবিএস দিয়ে করি, ওবিএস, এই যেটা ওবিএস ফ্রি সফটওয়্যার, আপনারা ডাউনলোড দিয়ে করতে পারবেন। সো আপনাদের যেভাবে ফ্লায়ারের লেআউটটা দেখাইছি, বিজনেস কার্ডের লেআউটটা করতে পারবেন না? হ্যাঁ, একই প্রসেস। সো আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে সিম্পলি কিচ্ছু না, আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে কবে? শুক্রবার না? শনি রবি সোম, সোমবার না আপনাদের? না, মঙ্গলবার। মঙ্গলবার। সো আপনারা 4 দিন পাচ্ছেন, তাই না? 1 2 3, 1 2 3 4, 4 দিন। 4 দিনে আপনারা হচ্ছে 4টা ইয়া করবেন। একটা ফ্লায়ার করবেন, একটা ব্রোশিয়ার করবেন, একটা রিজিউমি করবেন, একটা আর কি করতে পারবেন, মেনু কার্ড করবেন, ঠিক আছে? একটা ফ্লায়ার করবেন, একটা কি কি বললাম যে, একটা বিজনেস কার্ড করবেন, একটা ফ্লায়ার করবেন, একটা রিজিউমি করবেন মানে সিভি, আর একটা হচ্ছে আপনার ইয়া করবেন, কি বলে, মেনু কার্ড। ব্রোশিওরটা ওটা একটু লেআউটটা দেখাতে হবে, আজকে যেহেতু টাইম নাই, দেখাতে হবে। হ্যাঁ, সারপ্রাইজটা হচ্ছে এটা ফটোশপে করতে হবে, সরি টু সে। নাহলে আমি এতক্ষণ ধরে কি কষ্ট করে ক্লাস নিলাম, যদি ফটোশপে না করেন। ফটোশপে করেন, ভিডিওটা স্টপ করে দিন।